তুমি কবে ঝামেলা করা বন্ধ করবে? আমি ইচ্ছে করে ঝামেলা করি নাকি? ইচ্ছে করে করো না। না। অসীমকে তুমি ইচ্ছে করে ভয় দেখাতে চাওনি? অসীমকে ইচ্ছে করে ভয় দেখাতে চেয়েছি, বড় আব্বুকে তো না। যাকে দেখাতে চাও না কেন, এসব অকালচের বুদ্ধি কবে শেষ হবে তোমার? ভালো বুদ্ধিতে একটুও নেই মাথায়। পড়তে বললে পড়বো না, কিছু করতে দিলে ঠিকভাবে করতে পারো না। সবসময় শুধু অকাজ, তাই না? আর করব না। আর করবো না আর করবো না বলে তো কত কিছু করো। সত্যি বলছি, আর করব না তো। মনে থাকে যেন। হুম, মনে থাকবে। পড়তে বসো একদিন। এখন? তো কখন? পরে। বসছি তো, রেগে যাওয়ার কি আছে? বেশি কথা না বলে ম্যাথ বই নিয়ে আসো, আমি নিজ থেকে আসছি। রাহা ঘাড় কাত করে হ্যাঁ বলে। আকাশ রুম থেকে বেরিয়ে যায়। আকাশের যাওয়ার পথে তাকিয়ে মুখ ভেঙচি কাটে রাহা। তারপর স্টাডি টেবিলের দিকে এগিয়ে যায়, চেয়ার টেনে বই খাতা নিয়ে বসে যায়। রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে যায় সবাই। রাহা শোয়ার জন্য নিজেই বেড তৈরি করে। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বেড ঠিক করা হয়ে গেলে লাইট অফ করে বেডে এসে শুয়ে পড়ে। আসলান শেখ উপর হয়ে শুয়ে আছে। সাইমা শেখ হট ওয়াটার বোতলে গরম পানি তুলে সেক দিয়ে দিচ্ছে মাজায়। বেশ ব্যথা পেয়েছে। মাজা গরম হয়ে আছে ব্যথার কারণে। পেন কিলার খেয়েছে, তাই ব্যথা একটু কমেছে। সাইমা শেখ হেসে হেসে বলেন, আকাশ রাহার একদম ঠিক নাম দিয়েছে, আসলেই ঝামেলা রানী। তা যা বলেছ, মেয়েটা একদম সহজ সরল বোকাশোকা, তাই তো এমন সব কাজ করে ঝামেলা করে বসে। হুম, বাবা মায়ের আদরের মেয়ে তো, তাই আরও এমন হয়েছে বেশি। চেক দেওয়া বন্ধ করে মুভ মলমটা দিয়ে মালিশ করে দাও, আবার তারপর ঘুমাও, সকালে আবার উঠতে হবে। সাইমা শেখ হট ওয়াটার বোতলটা রেখে মুভ মলমটা নিয়ে মাজায় মালিশ করতে থাকে। দেখতে দেখতে রাহার অর্ধবার্ষিক পরীক্ষা এগিয়ে আসে। রাতে 2 ঘন্টা সমুদ্র রাহাকে পড়ায় 7টা থেকে 9টা পর্যন্ত। আকাশের কাছে পড়তে বসলে শুধু তাল বাহানা করে, তাই আকাশ ভাইয়ের উপর দিয়েছে রাহাকে পড়ানোর দায়িত্ব। সমুদ্রের হাতের বড় লাঠিটা দেখে টু শব্দ না করে পড়া কমপ্লিট করে রোজ। সমুদ্র এমনই সময় হাসি খুশি থাকলেও পড়ানোর সময় গম্ভীর হয়ে যায়। ওর গম্ভীর চোখ মুখ দেখেই রাহা ভয়ে পড়া কমপ্লিট করে। যেই বড় লাঠি নিয়ে বসে, পড়া না পারলে ঠাস করে লাগিয়ে দেবে। আগের থেকে রাহার পড়ার উন্নতি হয়েছে। পরীক্ষার জন্য প্রস্তুতি খুব ভালো হয়েছে। এত কিছুর পরেও রাহার দুষ্টুমি আর ঝামেলা পাকানো কমেনি। আগের মতোই আছে, এখনও বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। অসীমের সাথে মিলে যত ধরনের অকাজ সব করে। আকাশ মাঝে মধ্যে ভীষণ রেগে যায় রাহার ওপর। একটা 16 বছরের মেয়ে, এতটা অবশ কিভাবে হয় আকাশের মাথায় ঢোকে না। রাহার মায়ের 3টা অপারেশন কমপ্লিট হয়েছে। হার্ট সার্জারি সাকসেস হলে 1 মাস পর দেশে ফিরে আসবে। 5 দিন পর থেকে রাহার পরীক্ষা শুরু। 2 দিন পর রাহাকে ওর বাপের বাড়ি রেখে আসবে ঠিক করেছে আকাশ। এখন বিকেল, আকাশ অফিস থেকে ফিরে এসেছে। আকাশের পিছু পিছু রাহা রুমে চলে যায়। সোফায় বসে থাকা অসীম, মেলা আর সমুদ্র হাসে। রুমে এসে রাহাকে জড়িয়ে ধরে আদর করে আকাশ। অফিসে যাওয়ার আগে আর আসার পর আদর না করলে গাল ফুলিয়ে বসে থাকে রাহা। রাহার এই ছোট ছোট আবদারগুলো ভালোই লাগে আকাশের কাছে, তাই নিজেও রাহার আবদারে সায় দেয়। রাহাকে ছেড়ে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে প্রবেশ করে। রাহা ফোন হাতে নিয়ে ওর বাবার ফোনে কল করে। রেজন মাহবুব মেয়ের কল পেয়ে রিসিভ করে মুখের সামনে ধরে ফোন। হাসি মুখে কথা বলে দুজনেই। তারপর মায়ের সাথে কথা বলে। মায়ের মুখ দেখে মুখের হাসি চওড়া হয় রাহার। 2 মাস আগে মায়ের কাছে গিয়েছিল। 1 সপ্তাহ থেকে এসেছে। মেয়েকে দেখার জন্য, ছোঁয়ার জন্য অস্থির হয়ে উঠেছিলেন আয়শা খানম। আকাশ শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। কোমরে টাওয়াল পেঁচানো, চুল থেকে ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ছে। ফর্সা উদাম গা চকচক করছে। রাহা এগিয়ে গিয়ে দাঁড়ায়, মুখ উঁচু করে ঠোঁট দেখায়। আকাশ হেসে ঝুঁকিয়ে চুমু খায় ঠোঁটে। কবে বড় হবে ঝামেলা রানী? কোনোদিনও না। আকাশ ভ্রু কুঁচকে বলে, কেন? বড় হলে তো আর আদর করবে না তুমি, তাই। আকাশ রাহার কোমর জড়িয়ে ধরে মুখে ফু দিয়ে বলে, কে বললো বড় হলে আদর করবো না? আমিই বললাম। তুমি জানো সবকিছু। হুম। আকাশ হেসে ঠোঁটে আরো দুটো চুমু খেয়ে বলে, বড় হলে তো আরো বেশি বেশি আদর করব। এখন ছোট বলে কম আদর করে, বেশি আদর তো এখন হজম করতে পারবে না। সবাই ছোটদের বেশি বেশি আদর করে আর বড়দের কম আদর করে। সবাই ছোটদের বেশি আদর করলেও আমি তোমাকে বেশি আদর করব বড় হলে। তাহলে তো তাড়াতাড়ি বড় হয়ে যাব আমি। বড় হওয়ার সাথে সাথে মাথার বুদ্ধিও বড় করো, নাহলে আবার বড় হয়ে
বড় বড় ঝামেলা ক্রিয়েট করবে। ঝামেলা ছাড়া তোমার এই ঝামেলা রানী আর কোনো কাজ নেই, বুঝেছো পারফেক্ট রাজামশাই? সেটা তো খুব ভালো করে জানি আমি। রাহাকে ছেড়ে আলমারির দিকে এগিয়ে যায়। পড়া কমপ্লিট করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় রাহা। আকাশ রাত জেগে বসে বসে অফিসের কাজ করে। 3 দিন পর একটা মিটিং আছে, সেখানে আকাশের প্রেজেন্টেশন দিতে হবে। কয়েকদিন ধরেই রাত জেগে এই প্রেজেন্টেশনের জন্য কাজ করছে। অফিসের ওনার আকাশের ওপর ভরসা করে এই কাজটা ওকে দিয়েছে। ওর এই প্ল্যান সাকসেস হলে অফিস আর ওর দুজনেরই লাভ হবে। রাত 3টা পর্যন্ত জেগে জেগে কাজ শেষ করে ফাইল রেডি করে স্টাডি টেবিলের ওপর রেখে দেয়। সব কিছু গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। আকাশকে অনুভব করতেই চোখ খুলে তাকায় রাহা। কাজ শেষ হয়েছে? হুম। এত নড়াচড়া করছিলে কেন একটু পরপর? তোমাকে ছাড়া ভালো ঘুম হয় না, জানো না? হুম, জানে বলে আজকে শেষ করেছে। এখন ঘুমাও, রাত শেষের দিকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুজনেই গভীর ঘুমে বিভোর হয়ে যায়। আজ ছুটির দিন। সকালে বেলা করে ঘুম থেকে ওঠে রাহা। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে নিচে নেমে আসে। মিলা, অনন্যা শেখ আর সাইমা শেখ রান্না করছে। সোফায় বসে আছে আমজাদ শেখ আর আজলান শেখ। সন্ধ্যার সাথে খেলায় মেতে উঠেছে দুই ভাই। সন্ধ্যার বিড়াল মিটি সোফার এক কোণে বসে আছে। রাহা গিয়ে মিটির পাশে বসে। রাহাকে দেখে বসা থেকে উঠে রাহার কোলে চড়ে বসে মিটি। ছুটির দিন হওয়ায় সমুদ্র আর অসীমও নাক ডেকে ঘুমোচ্ছে আজকে। সকালের খাবার খেয়ে দুই ভাই বেরিয়ে যায়। রাহা আকাশকে ডেকে তুলে নিয়ে আসে। মিলা সমুদ্র আর অসীমকে ডেকে তোলে। বাকি সবাই একসাথে খেতে বসে। খাওয়ার মাঝে অসীমের উল্টোপাল্টা কথার বিপরীতে দুই ভাইয়ের কাছে খায় দুঘা করে। দুই ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোমরা দুজন কোনো কালেই আমার ভাই হতে পারো না। হয় না শুধু ঝামেলা রানী, বাদে একমাত্র ঝামেলা রানী আমাকে ভালোবাসে। আকাশ বলে, রাহা হচ্ছে ঝামেলা রানী, আর তুই অকাজের রাজা। তোরা দুজন তো মেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই বোন। তোদের দুজনের তো এক বাড়িতে জন্ম হওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে আমি এই বাড়িতে জন্মে গেছি। অসীম সেই একটা অস্থির ভাব নিয়ে বলে, ঝামেলা রানী যদি আমার যমজ বোন হতো আর তোমার অন্য বাড়িতে জন্ম হতো, বিশ্বাস করো আমার এই জীবনে তোমার কাছে আমার বোনকে বিয়ে দিতাম না। অনন্যা শেখ ধমক দিয়ে বলেন, খাওয়ার মাঝে কিসের এত কথা তোদের? আর আকাশ, তুই তো এমন ছিলি না, দুই ভাইয়ের সাথে দিন দিন তুইও এমন হয়ে যাচ্ছিস। সঙ্গ দোষে লোহা ভাসে। ছেলের উত্তর শুনে অনন্যা শেখ বলেন, আগে কি ওরা তোর সঙ্গে ছিল না? নিলয় আর রাফি ওরাও তো অসীমের থেকে 2 কাঠি ওপরে, তাও তো তোর মাঝে কোনো পরিবর্তন ছিল না। চুপচাপ খাও তো মা, আর কথা বলো না। অনন্যা শেখ ছেলের মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল। খাওয়া দাওয়া শেষে রুমে ফিরে আসে রাহা। আকাশ বড় ভাইয়ের সাথে গল্প জুড়ে বসেছে। রাহা রুমে এসে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনমানব। কারেন্ট চলে গেছে। ব্যালকনি দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস আসে। সে বাতাস গায়ে মেখে দাঁড়িয়ে রইল রাহা। কারেন্ট চলে আসায় রুমে ফিরে আসে। চোখ যায় স্টাডি টেবিলের ওপর। বই খাতা সব এলোমেলো করে রেখেছিল কাল। সে সব আর গোছানো হয়নি। টেবিলের কাছে এগিয়ে আসে। নিজের বই খাতা সব কিছু গুছিয়ে রাখে। চোখ যায় দুটো ফাইলের ওপর। ফাইল দুটো হাতে তুলে নেয়। খুলে খুলে দেখে। ফোন বেজে ওঠায় একটা ফাইল খুলে রেখেই ফোনের কাছে এগিয়ে যায়। কাস্টমার কেয়ারের কল দেখে বিরক্ত হয়ে আবার এগিয়ে আসে টেবিলের কাছে। ফোন রাখতে গিয়ে পানির গ্লাসে ধাক্কা লাগে, আর গ্লাসের পানি ফাইলের উপর পড়ে যায়। কাচের গ্লাস পড়ে ভেঙে যাবে, তাই আগে গ্লাস ধরে ঠিক করে রাখে। তখনই চোখ পড়ে ফাইলের ওপর। তড়িঘড়ি করে ফাইল হাতে নিয়ে পানি ঝাড়ার চেষ্টা করে। ঝাঁকের কারণে ভেজা পেপার মাঝখানে ছিঁড়ে নিচে পড়ে যায়। দুটো পেপার কুঁচকে যায়। ফাইলের এমন চেহারা দেখে রাহার চোখ মুখ শুকিয়ে যায়। আকাশ ওকে আজ কী করবে আকাশ নিজেও জানে না। সকালে বারবার বলেছে ফাইলগুলোতে যেন হাত না দেয়। 1000 বার বলেছি স্টাডি টেবিলের উপর যেন পানির জগ গ্লাস না রাখে কখনো। রাহা বারবার রাখলেও আকাশ সরিয়ে রাখত। পই পই করে বলেছিল ফাইল দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট, ফাইলের যেন কিচ্ছু না হয়, ও যেন ভুলেও ফাইলে হাত না দেয়। কিন্তু আকাশের এত সাবধান বাড়ির পরেও ফাইলের নাজেহাল অবস্থা করেছে আজ। কি করবে বুঝতে না পেরে সেখানেই দাঁড়িয়ে রইল। কিছু সময় পরেই রুমে ফিরে আসে আকাশ। রাহাকে স্টাডি টেবিলের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায়। নিজের এত পরিশ্রমের ফলকে এইরকম অবস্থায় দেখে আকাশের দিন দুনিয়া উলট পালট হয়ে যায়।
পায়ের রক্ত ছলকে মাথায় উঠে যায়। মেজাজ হারিয়ে রাহার হাত থেকে ফাইল নিজের হাতে নেয়। আকাশের এমন রাগে লাল মুখ দেখে রাহার আত্মায় পানি নেই। উল্টে পাল্টে ফাইলটা দেখে শান্ত কণ্ঠে বলে। ফাইলটি এমন হলো কিভাবে? রাহা তুতলে তুতলে বলে। এই আকাশ ভীষণ রেগে যায়। ফাইলটি এমন হলো কিভাবে জিজ্ঞেস করেছে। এই ভুল করে পা আকাশ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সজোরে থাপ্পড় বসায় রাহার গালে, চিৎকার করে বলে। কতবার বলেছে ফাইলে হাত দেবে না, ফাইল থেকে দূরে থাকবে, তারপরে এটা ধরেছে কেন? ধরেছ তো আবার এমন অবস্থা করে ছেড়েছ। তোমার মাথায় কালা তেলে এতটুকু জ্ঞান বুদ্ধি দেয়নি? কবে বুদ্ধি হবে? আগামীকাল আমার প্রেজেন্টেশন আছে। আমার গত এক সপ্তাহের সব পরিশ্রমে পানি ঢেলে শান্তি হয়েছে তোমার? আগামীকাল বসকে আমি কি উত্তর দেব? কোন মুখে দাঁড়াবো তার সামনে? তোমার সব ছেলে মানুষে মেনে নেই বলে যাচ্ছে তাই করবে? আকাশের চিৎকার শুনে বাড়ির সবাই চমকে ওঠে। একটু আগেই তো রমে গেল, এত তাড়াতাড়ি কি হলো? চিৎকার করছে কেন? আর আকাশ শান্ত স্বভাবের ছেলে, সহজেই রাগে না, আর রাগলে তার যথাযথ কারণ থাকে। এর আগে আকাশের এমন চিৎকার খুব কমই শুনেছে শেখ বাড়ির সদস্যরা। সকলেই এসে দাঁড়ায় আকাশের রোমে। রাহা গালে হাত দিয়ে কাছে ফুপিয়ে ফুপিয়ে রাগে ফুসফুস করছে। আকাশ হাতে ফাইলটা রয়েছে, পুনরায় চিৎকার করে বলে। যা আমার চোখের সামনে থেকে। রাহা আবার কেঁপে ওঠে, ভয়ে আরো জোরে কেঁদে দেয়। রাহার কান্না দেখে আকাশের রাগ আরো বেড়ে যায়। কাঁদবে না একদম। অকাজ আর কাদা ছাড়ার কিছু পারো তুমি? পারলে গিয়ে সেটা করো। বিদে হও আমার চোখের সামনে থেকে। অনন্যা শেখ এগিয়ে যেতে যেতে বলেন। কি হয়েছে আবার? এরকম করছিস কেন? কি করেছে রাহা? কি করনি সেটা জিজ্ঞেস করো। বলবি তো কি হয়েছে, না বললে জানবো কিভাবে? হাতের ফাইলটা সামনে ধরে বলে। দেখো কি হয়েছে। এমন হয়েছে কিভাবে ফাইলটা? সেটা ওকে জিজ্ঞেস করো। আমার সব পরিশ্রমে পানি ঢেলে দিয়েছে। অনন্যা শেখ রাহার কাছে এগিয়ে যায়, রাহার মাথায় হাত বুলিয়ে বলে। কি হয়েছে মা? ফাইলটা অমন হয়েছে কিভাবে? কান্নার ধকলে কিছুই বলতে পারে না রাহা। কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা, কথা বলার মতো অবস্থায় নেই। পুরো শরীর থরথর করে কাঁপছে রাহার। অনন্যা শেখ রাহার গাল থেকে হাত সরিয়ে দেখতেই আটকে ওঠেন। তাকায় ছেলের মুখের দিকে, চোয়াল শক্ত করে ওনাদের দুজনের দিকেই তাকিয়ে আছে আকাশ। এভাবে মেরেছিস কেন মেয়েটাকে? কি অবস্থা করেছিস মেয়েটার গালের? সকলেই এগিয়ে গিয়ে দাঁড়ায় রাহার সামনে। ফর্সা গালটাতে 5 আঙ্গুলের ছাপ বসে গেছে, লাল হয়ে ফুলে উঠেছে অনেকটা, ব্যথায় টনটন করছে। এভাবে কেউ মারে? ছোট থেকে এত বড় হয়েছে, আজ অব্দি ফুলের টোকা পড়েনি গায়ে। বাড়ির কেউ কখনো চোখ রাঙিয়ে কথা বলেনি। ননির পুতুলের মতো ত্বকে আঘাত পড়ার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠেছে সেই আঘাত। মিলা আকাশের দিকে তাকিয়ে বলে। এসব কি আকাশ? এইভাবে মেরেছিস কেন ওকে? গালটা কেমন হয়ে গেছে দেখছিস? রাহার এমন গাল দেখেও একটু মায়া হয় না আকাশের, বরং রাগে গজগজ করতে করতে বলে। এর থেকে চোরে মারা উচিত ছিল। কিছু না বলতে বলতে আজ এ অব্দি এসছে। ওকে পই পই করে বলেছিলাম ফাইলটাতে যেন হাত না দেয়, কিন্তু কি করেছে দেখেছিস? হাত দিয়ে শুধু ধরেনি, পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আমার গত এক সপ্তাহের পরিশ্রম সব পানিতে ভাসিয়ে দিয়েছে। অনন্যা শেখ কিছুটা রাগ দেখিয়ে বলেন। একটা ফাইল নষ্ট হয়েছে তো কি হয়েছে, তাই বলে তুই মেয়েটাকে এভাবে মারবি? ফাইল কি দ্বিতীয়বার তৈরি করা যাবে না? আজকের দিন পার হলে আগামীকাল আমার প্রেজেন্টেশন। গত এক সপ্তাহ না ঘুমিয়ে রাত জেগে ফাইলটা তৈরি করেছে। একদিনের মধ্যে এই ফাইল কিভাবে রিক্রিয়েট করব? তোমাদের কোনো ধারণা আছে এই প্রেজেন্টেশনের জন্য কত পরিশ্রম করতে হয়েছে? বসকে আমি কি উত্তর দেব? সে ভরসা করে আমাকে এই কাজটা দিয়েছিল। কি বলবো যখন আমি আগামীকাল প্রেজেন্টেশন দিতে পারবো না? আমাদের বাড়িতে ছোট একটা বাচ্চা আছে, সে না বুঝে আমার ফাইল নষ্ট করে ফেলেছে, এটাই বলবো? এত রেগে যাচ্ছিস কেন? আকাশ পুনরায় চিৎকার করে বলে। কি করবো আমার মাথা কাজ করছে না। ওকে সর আমার চোখের সামনে থেকে। আমি যা যা অপছন্দ করি তোমরা সেই সব গুণবল একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিলে। তারপর আমার থেকে বয়সে এত ছোট, তবু ওকে আমি মেনে নিয়েছে, ভালোবেসেছে, নিজের অপছন্দের জিনিসগুলো সহ্য করে নিচ্ছে, ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তোমাদের কাছে কখনো অভিযোগ করেছি কিছু? এমন একটা ইম্যাচিওর মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিলে? বলেছি কখনো? মাথায় এতটুকু বুদ্ধি নেই, সবসময় উল্টাপাল্টা কাজকর্ম করে। এর আগে 2বার আমার অফিসের পেপারস নষ্ট করেছে। আমি ভালোভাবে 2বারে বুঝিয়েছি আমার অফিসের কোনো কিছুতে যেন হাত না দেয়। এবারেও এত বার করে বলেছি, তবুও কাজ হলো না। শেষ পর্যন্ত ফাইলটার এই অবস্থা করে ছেড়েছে। ওকে সর আমার চোখের সামনে থেকে, তাহলে কি করবো আমি নিজেও জানি না। বাবা মাথা ঠান্ডা কর, এত রাগ ভালো না। সবাই বের হও,
সাথে আপুটাকেও নিয়ে যাও। অনন্যা শেখ ছেলের এমন রাগ দেখে আর কিছু বলার সাহস করে না। রাহার হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে, পেছন পেছন বাড়ির সবাই বেরিয়ে যায়। আকাশ হাতের নষ্ট ফাইলের দিকে তাকিয়ে থাকে। কি করবে কিছুই মাথায় আসে না, মাথাটা হ্যাং হয়ে গেছে। রাগে দুনিয়া অন্ধকার দেখছে। অনন্যা শেখ রাহাকে ওনার নিজের রুমে নিয়ে আসে, গালে মলম লাগিয়ে দেয়। ফর্সা গালটা কালো হয়ে গেছে রক্ত জমাট বেঁধে। রাহা হিসকি তুলে কাছে, চোখ মুখ ফুলে গেছে কান্নার কারণে, চোখ নাক মুখ লাল হয়ে গেছে। অনন্যা শেখ রাহার মাথায় হাত বুলিয়ে বলে, আকাশের ফাইলে পানি ফেলেছো কেন মা? রাহা হিসকি তুলতে তুলতে বলে, আমি ইচ্ছে করে ফেলিনি মা, ভুল করে পড়ে গেছে। গালে অনেক ব্যথা করছে? রাহা উপর নিচ মাথা নাড়ায়। অনন্যা শেখ রাহাকে বুকে টেনে নেয়। মায়ের ওম পেতেই রাহা আরো জোরে কেঁদে ওঠে। অনন্যা শেখ মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, কাঁদে না মা, একটু পর সব ঠিক হয়ে যাবে। আকাশ একটু পরে এসে তোমাকে আবার আদর করবে। আমি যাব না আর ওখানে। আচ্ছা, না গেলে এখন কান্না বন্ধ করো। চোখ মুখ কেমন হয়ে গেছে দেখেছো? রাহা আকাশের রুমে আর যায়নি। কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের রুমেই ঘুমিয়ে গেছে। আকাশ পুনরায় ফাইল তৈরি করছে। একবারের জন্য বর্ষা থেকে ওঠেনি। রাতের মধ্যে ফাইল কমপ্লিট করতে হবে। দুপুর 2টায় মিলা আকাশের রুমে আসে। কোনো কথা না বলে আকাশের সামনে কফির মগ রেখে আলমারি খুলে রাহার ড্রেস নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আকাশ একবারও মাথা তুলে মিলার দিকে তাকায়নি, শুধু কফির মগের দিকে তাকিয়েছিল একবার। এটারই প্রয়োজন ছিল। মিলা রাহার ড্রেস নিয়ে অনন্যা শেখের রুমে আসে। রাহা বেরিয়ে বসে আছে। ড্রেস রাহার হাত দিয়ে বলে, যাও ওয়াশরুমে। রাহা কোনো কিছু না বলে ওয়াশরুমে প্রবেশ করে। হাসি খুশি রাহার মলিন মুখ দেখে মিলার একটুও ভালো লাগছে না। গালটা এখনও ফুলে আছে, 5 আঙ্গুলের ছাপ এখনও স্পষ্ট। কি জোরেই না মেরেছে শয়তান ছেলেটা। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে মেয়েটার। মিলার ভীষণ খারাপ লাগছে রাহার জন্য। আকাশকে হাজারটা বকাঝকা করতে করতে রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায়। সমুদ্র মাত্রই শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এসে বেডে বসেছে। সন্ধ্যা ঘুমিয়ে গেছে। রাহা এখনো কাঁদছে? হুম। আকাশ এমন একটা কাজ করবে ধারণার বাইরে। রাগ সামলাতে পারিনি। আকাশ তো সহজে রাগে না বা এমন কিছু করেও না, কিন্তু আজকে হয়তো রাগের মাত্রা অনেকটাই বেশি হয়ে গেছিল। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। অনন্যা শেখ রাহার জন্য রুমেই খাবার নিয়ে আসে, নিজের হাতে খাইয়ে দেয়। রাহা খেতে খেতে আবারও ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। অনন্যা শেখের ভালো লাগছে না রাহাকে এভাবে দেখতে। মেয়েটা একটু পরপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আকাশকে খাওয়ার জন্য ডাকতে আসে অসীম। তাকে এক ধমক দিয়ে নিচে পাঠিয়ে দেয় আকাশ। মুখটা ছোট করে নিচে ফিরে আসে অসীম। আকাশের ধমক নিচ থেকে সবাই শুনেছে। আজকে যে আকাশের মস্তিষ্ক উত্তপ্ত লাভার মতো হয়ে আছে সবাই বুঝতে পারছে। তাই ওকে আর ডিস্টার্ব না করাই উত্তম। সারাদিন আর রুম থেকে বের হয় না রাহা। সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে 2 ভাই আমজাদ শেখ আর আজনান শেখ। ড্রয়িং রুম আজ শান্ত দেখে সোফার দিকে তাকায় দুজনেই। অসীম নেই আজ সোফায়। সমুদ্র সন্ধ্যাকে নিয়ে বসে আছে। রাহা বা আকাশ দুজনের একজনও নেই। মিলা 2 শাশুড়ির সাথে রান্নাঘরে। 2 ভাই নাতনির সাথে কথা বলে হাতে থাকা চকলেটের প্যাকেট দিয়ে নিজেদের রুমের দিকে আগায়। আমজাদ শেখ রুমে প্রবেশ করতেই দেখে রাহা বেডে শুয়ে আছে। রাহাকে নিজের রুমে দেখে ভ্রু কুঁচকে আসে আমজাদ শেখের। রাহা তো এই রুমে আসে না খুব একটা, আসলেও একটু সময় থেকে আবার চলে যায়। কিন্তু আজ একা একা শুয়ে আছে কেন এখানে? অসুস্থ নাকি? গলা খাকারি দেয় আমজাদ শেখ। শ্বশুরের গলার স্বর শুনতে পেয়ে নড়ে চড়ে ওঠে রাহা। আমজাদ শেখ পাঞ্জাবির পকেট থেকে ফোন মানিব্যাগ বের করে রাখে, তারপর রাহার দিকে এগিয়ে যায়। কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? রাহা না তাকিয়েই না বলে। গলার স্বর শুনে স্বাভাবিক লাগে না, আরেকটু কাছে এগিয়ে যায়। কি হয়েছে তোমার? রাহা দুদিকে মাথা নাড়ায়। আমার দিকে তাকাও। রাহা কিছু বলে না। আমজাদ শেখের কুঁচকে যাওয়া কপাল ভ্রু আরও কুঁচকে যায়। কেউ কিছু বলছে? আকাশ বকেছে? এতক্ষণ ধরে রাহা কান্না আবার বেরিয়ে আসে, ফুপিয়ে কেঁদে ওঠে আবার। আমজাদ শেখ হক চুকিয়ে যায়। কি হলো, কাছে কেন? তড়িঘড়ি করে বলে, কি হয়েছে তোমার? আমার দিকে করো।
রাহা উঠে শ্বশুরের দিকে মুখ করে মাথা নিচু করে বসে। আমজাদ শেখ রাহার থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে। রাহার মুখ দেখতেই চমকে ওঠেন তিনি। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, বাম গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। চোখ মুখ ফুলে গেছে, 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণ ধারা। হুড়হুড় করে রাগ উঠে যায়। মেয়েটাকে কে এভাবে মারল? আর একা একা কান্না করছে, কেউ নেই ওর কাছে। কে মেরেছে মা তোমাকে? শ্বশুরের আদর মাখা স্বর শুনে রাহার কান্না আরও বেড়ে যায়। রাহার মুখটা দেখে ভীষণ মায়া হয় আমজাদ শেখের। রাহাকে আদর করে কান্না বন্ধ করতে বলে। তারপর রুম থেকে বেরিয়ে আসে, ড্রয়িং রুমে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলে, রাহাকে কে মেরেছে? ওনার হুঙ্কার শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে 3 জন। দাদার হুঙ্কার শুনে ছোট্ট সন্ধ্যা ভয় পেয়ে যায়। আসলান শেখ নিজের রুম থেকে বেরিয়ে আসে ছোট্ট ভাইয়ের হুঙ্কার শুনে। অসীম নিজেও নিজের রুম থেকে বেরিয়ে আসে। আকাশ আর রাহাবাদে সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়। আমজাদ শেখ অনন্যা শেখের দিকে তাকিয়ে আগের মতোই গর্জন করে বলে, রাহাকে কে মেরেছে? অনন্যা শেখ মিনমিন করে বলে, আকাশ। আকাশ? আকাশ কেন মেরেছে ওকে? কোথায় ও? নিজের রুমে কাজ করছে। কেন মেরেছে? সবকিছু খুলে বলে অনন্যা শেখ। সবকিছু শোনার পর কিছুটা শান্ত হয় আমজাদ শেখ। তারপরেও রাগী স্বরে বলে, তাই বলে মেয়েটাকে ওভাবে চড় দেবে? এখনো গালটা লাল হয়ে ফুলে আছে, কেঁদে কেঁদে চোখ মুখের কি হাল করেছে। 3 জন ওকে ছেড়ে রান্নাঘরে কি করছো? একজন ওর কাছে থাকতে পারলে না? অনন্যা শেখ আগের মতোই মিনমিন করে বলে, ওর কাছেই ছিলাম আমি, ঘুমিয়ে পড়েছিল তাই রান্নাঘরে এসেছি। আমজাদ শেখ আকাশ আর বাড়ির সবাইকে বকতে বকতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওনার পেছন পেছন আজলান শেখও যায় রাহাকে দেখার জন্য। 2 যা রান্নাঘরে চলে যায়, মিলা ড্রয়িং রুমেই দাঁড়িয়ে রইল। অসীম সোফায় বসে, সাথে সাথেই সন্ধ্যা বাবার কোল থেকে অসীমের কোলে চলে যায়। অসীমের মুখ আজ মলিন থমথমে। একে তো রাহাকে মেরেছে, রাহার মন খারাপ, কান্না করছে, তার উপর নিজেও ভাইয়ের কাছে রাম ধমক খেয়েছে। সবসময় হাসি ঠাট্টা করা, অন্যকে হাসানো অসীমের মুখেও আজ হাসি নেই। পুরো বাড়ি আজ থমথমে। আমজাদ শেখ রাহাকে নিজের সাথে করে ড্রয়িং রুমে নিয়ে আসে, নিজের পাশে বসিয়ে চকলেট খেতে দেয়। রাহার কান্না বন্ধ হলেও মুখে আষাঢ়ের ঘন কালো মেঘ ছেয়ে আছে এখনো। আকাশ একবারের জন্যও নিজের রুম থেকে বের হয়নি। মিলা 4 বার 4 মগ কফি দিয়ে এসেছে, দুপুরে খায়ওনি। রাত 9টা বেজে যায়। খাবার খাওয়ার জন্য সবাই ডাইনিং টেবিলে গিয়ে বসে, কিন্তু রাহা সোফা থেকে ওঠে না। এখন খাবে না সে, খিদে নেই পেটে। আমজাদ শেখ খাওয়ার জন্য জোর করলে অনন্যা শেখ বলে সে খাইয়ে দেবে। সবাই খাওয়া শুরু করে। অনন্যা শেখ প্লেটে খাবার বেড়ে রাহার কাছে এসে বসে, ভাত মাখিয়ে রাহার মুখের সামনে ধরে। হ্যাঁ করো, খেয়ে নাও। খাবো না মা, খিদে নেই। এমন বলে না মা, সেই দুপুরে খেয়েছো, এখন অল্প খাও। রাহা খাবে না, সেটাই বলতে থাকে বারবার। তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আকাশ। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে সোফার দিকে তাকায়। আকাশের রাগী চোখ মুখ দেখেই হা করে রাহা। আকাশ সোজা গিয়ে চেয়ার টেনে বসে, নিজেই খাবার বেড়ে নেয়। ওর রাগী থমথমে গম্ভীর মুখ দেখে কেউ কিছু বলে না। অসীম তো মনের ভুলেও দ্বিতীয়বার ভাইয়ের মুখের দিকে তাকায় না। রাহা অল্প খেয়ে আর খায় না। ভূতের ভয় ঠয় সব ভুলে একা একাই শ্বশুর শাশুড়ির রুমে চলে যায়। আকাশ নিজের খাওয়া শেষ করে নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, 1 ফ্লাক্স গরম পানি, কফির চিনির চামচ আর কফির মগ আমার রুমে দিয়ে আসবে। বলেই চলে যায়। আমজাদ শেখ ছেলের যাওয়ার পথে তাকিয়ে বলেন, সাহেবের অর্ডার কি? যেন কোনো দেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট। অনন্যা শেখ বলেন, ছেলেটা এমনি রেগে আছে, তার উপরে তোমার এসব বলতে হবে? রেগে আছে তো আমার কি? আমার বাচ্চা মেয়েটাকে মেরে গাল ফুলিয়ে দিয়েছে, বদ ছেলে একটা। ওর কাছে আর মেয়েই দিব না। হামজাদ, চুপ করে খাও তো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। চুপ কেন করব ভাবি? আমার মেয়েটাকে মেরে গালটার কি অবস্থা করেছে বজ্জাত ছেলেটা। মেরেছে নাকি? সেই সকালে মেরেছে, এখন অবধি দাগ রয়ে গেছে। ওর নামে তো বউ নির্যাতনের কেস করা উচিত। সাইমা শেখ আবার বলেন, পুলিশ সবার আগে তাহলে তোমাকেই ধরবে আমজাদ। তুমি তোমার 27 বছরের ছেলের সাথে 16 বছরের মেয়ে বিয়ে দিয়েছো, দোষটা তো প্রথম তোমার নিজেরই।
আমজাদ শেখ খেতে খেতে বলেন, সব সময় সত্যি কথা বলতে নেই ভাবি, মাঝে মাঝে মুখটা বন্ধ রাখতে হয়। আমজাদ শেখের কথা শুনে মুস্কি হাসে সবাই। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়। রুমে এসে দেখে রাহা বেডে পা তুলে বসে আছে। শ্বশুর শাশুড়িকে দেখেও নড়াচড়া করে না। রাত 10টা বেজে গেছে, ঘুমোতে হবে এখন। অনন্যা শেখ রাহার কাছে গিয়ে বলে, আর কতক্ষণ বসে থাকবে? রাত তো অনেক হলো, গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি ওই রুমে যাব না মা, কেন, কি হয়েছে? আমার ভয় করছে। তাহলে চলো, আমি তোমাকে রুমে দিয়ে আসছি। না না, আমি যাব না ওই রুমে। উনি আবার মারবে আমায়। আমাকে ওনার চোখের সামনে যেতে নিষেধ করেছে। আর মারবে না, শুধু শুধু ভয় পাচ্ছ। তখন তো রাগের কারণে চোখের সামনে থেকে যেতে বলেছিল। না, মারবে, আমি জানি। আমি যাব না ওই রুমে। তোমাকে মারা তো দূরের থাক, ধমক দিলেও আকাশকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। না না, আমি তাও যাব না। দেখো মা, ঝগড়া হলেই স্বামী স্ত্রীর আলাদা থাকতে নেই। আলাদা থাকলে সম্পর্কের মধ্যে শয়তান প্রবেশ করে। আজকে তোমার ভয় করছে, কালকেও ভয় করবে, পরশুদিন হয়তো ভয়টা একটু কমবে বা আগের মতোই ভয় করবে। তাই বলে কি ভয় না কমা অবধি তুমি ওই রুমে যাবে না? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া, মারামারি, মান অভিমান হয়েই থাকে। তাই বলে আলাদা থাকা যাবে না। তুমি চলো আমার সাথে, দেখবে আকাশ কিচ্ছু বলবে না তোমাকে। ভয় পাওয়ার কিচ্ছু নেই মা। সত্যি মারবে না তো? না, কিছুই করবে না। আকাশ তোমাকে অনেক ভালোবাসে। তখন তো রাগের মাথায় অমন করে ফেলেছে। এখনো রাগ করে আছে? এখন রাগ কমে গেছে। যদি তাও মারে? ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। রাহা বেড থেকে নেমে দাঁড়ায়। অনন্যা শেখ ডোরের দিকে এগিয়ে যায়। রাহা শাশুড়ি মায়ের আঁচল ধরে পেছন পেছন হাঁটে। ভয়ে ভয়ে রুমের ভেতর প্রবেশ করে রাহা। সোফায় বসে থাকা আকাশ মুখ তুলে একবার তাকায়, তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। রাহা দ্রুত বেডে উঠে শুয়ে পড়ে গায়ে চাদর দিয়ে। অনন্যা শেখ ডোর ভিড়িয়ে দিয়ে চলে যায়। তিনি জানেন রাহা আকাশকে ছাড়া ঘুমোয় না। এখন ভয়ে আকাশের কাছে যেতে না চাইলেও আকাশের থেকে দূরে সরেও সারা রাত আর ঘুমোবে না। তার মধ্যে আজকে দুপুরে কাঁদতে কাঁদতে দুবার ঘুমিয়ে গিয়েছিল। দুপুরে আর বিকেলে ঘুমানোর কারণে এখন আর ঘুম আসে না রাহার। তবে ভয়ের কারণে নড়াচড়াও করছে না। ভুলেও আকাশের দিকে মুখ করে শোয়নি। শুয়ে থাকতে থাকতে আবার কান্না চলে আসে। এতগুলো দিনেও আকাশ রাহাকে ধমক দিয়ে কথা বলেনি। মাঝে মধ্যে না পেরে একটু রাগ দেখিয়ে কথা বলেছে, তবে ধমক দেয়নি কখনো। আজ আকাশের রাগ, ধমক আর চর খেয়ে আকাশকে অনেক বেশি ভয় পাচ্ছে রাহা। আর আকাশের সেই চরের কথা স্মরণ হতেই আবার ঠেলে কান্না আসে। হা করে জোরে জোরে শ্বাস নেয়, চোখ বন্ধ করে চাদর দিয়ে আপাতমস্তক ঢেকে নেয়। আকাশের কাজ শেষ হতে হতে শেষ রাত হয়ে যায়। এখন রাত 4টা বাজে। ফাইলটা বন্ধ করে সোজা হয়ে সোফায় গা এলিয়ে দেয়। বেলা 12টায় বসেছিল। একভাবে বসে থাকতে থাকতে পিঠ মাজা শেষ। একবার খাওয়ার জন্য উঠেছিল, 3বার মুখ ধুয়ে এসেছে, 2বার ফ্রেশ হয়ে এসেছে। এখন পুরো মাথা হ্যাং হয়ে গেছে, ভীষণ ক্লান্ত লাগছে। ফাইলের কয়েকটা পেজ ঠিক ছিল, তাই আরও দ্রুত কাজ শেষ হয়েছে। ফাইল আলমারিতে তুলে রেখে দেয়। ল্যাপটপ চার্জে লাগিয়ে টাওয়াল ট্রাউজার নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার নিয়ে এসে ডোর লক করে লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে। রাহা বেডের কিনার ঘেঁষে শুয়ে আছে। আকাশ দুজনের মাঝে দূরত্ব রেখে শুয়েছে। 3 ঘন্টা ঘুমোতে পারলেও ভালো লাগবে একটু। সকালে ঘুম ভাঙার পর রাহা দেখে ঘুমের ঘোরেই আকাশের গা ঘেঁষে শুয়েছিল। দ্রুত দূরে সরে আসে। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমে এসে ফোঁস করে শ্বাস ছাড়ে। আকাশের যে আগে ঘুম ভাঙেনি এটাই অনেক। ঘুম থেকে উঠে যদি রাহাকে এত কাছে দেখত, তাহলে হয়তো মাথায় তুলে বেড থেকে নিচে ফেলে দিত। সে দৃশ্য কল্পনা করতেই শরীর ঝাঁকিয়ে ওঠে রাহার। ফ্রেশ হয়ে এসে নিজের ফোনটা নিয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে যায়। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে আকাশের। স্বভাব মতোই হাত ছড়িয়ে রাহাকে খোঁজে। হাতের নাগালে রাহাকে না পেয়ে চোখ খুলে তাকায়। সাথে সাথেই স্মরণ হয় গতকালকের কথা। শোয়া থেকে উঠে বসে। ঘুম না হওয়ার দরুন মাথা ভার ভার হয়ে আছে। ঘুমে 2 চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসে। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে অফিসের জন্য তৈরি হয়ে নেয় একেবারে। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বের হয়। নিচে এসে সবাইকে দেখলেও রাহাকে দেখে না। সোফায় বসে গলা ছেড়ে কফি চায়। মাথা পাতলা করার জন্য কফি একমাত্র ভরসা। অনন্যা শেখ কফি নিয়ে আসে। কোনো কথা না বলে আবার নিজের কাজে চলে যায়। খাবার টেবিলে সবাই উপস্থিত থাকলেও রাহা নেই। আমজাদ শেখ বলেন, সবাই এখানে
রাহা কই? সবাই খেয়াল করে রাহা নেই। অনন্যা শেখ আকাশের দিকে তাকিয়ে বলে। রাহা কোথায় আকাশ? আকাশ নিজের প্লেটে খাবার নিতে নিতে বলে। আমি কিভাবে বলবো রাহা কোথায়? আমি তো আর রাহাকে নিচের পকেটে নিয়ে ঘুরি না যে সবসময় আমি জানবো কোথায় সে। তুই জানবি না এটা কেমন কথা? আমি ঘুম থেকে উঠে দেখিনি। এখন কানে কাছে ঘ্যানোর ঘন না করে কটা খেতে দাও শান্তিতে। ছেলের কাট কাট কণ্ঠস্বর শুনে আর কোনো প্রশ্ন করেন না অনন্যা শেখ। অসীমকে পাঠায় রাহাকে খুঁজে আনার জন্য। অসীম ভাইয়ের রুম, বড় ভাইয়ের রুম, বাবা মায়ের রুম খুঁজেও রাহাকে পায় না। তারপর ছাদে উঠে আসে। এদিকে ওদিকে তাকাতেই দেখে রাহা দাঁড়িয়ে আছে চুপচাপ একা একা। অসীম দূর থেকেই ডেকে ওঠে। ওখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? নিচে চলো, খেতে ডাকছে। রাহা পেছন ফিরে তাকায়, অসীমকে দেখে আবার সামনের দিকে তাকায়। আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও। অসীম এগিয়ে যায় রাহার কাছে। রাহা দুদিকে মাথা নাড়ায়। সবাই ডাকছে, চলো। পরে খাবো। এখন খেলে কি সমস্যা? কিছু না, এমনি খেতে ইচ্ছে করছে না এখন। ভাইয়া আছে, দেখে যাবে না তাই তো? রাহা বলে না কিছু। সত্যি বলতে আকাশের ভয়ে নিচে যাবে না এখন। সকালে রুম থেকে বেরিয়ে ছাদে চলে এসেছে যেন আকাশের সামনে না পড়ে। এখনো ভাইয়াকে ভয় পাচ্ছ? ভাইয়া কিছু বলবো না, চলো এখন। না না, এখন যাব না আমি। অসীম কিছু না বলে দাঁড়িয়ে রইল রাহার সাথে। অসীম জানতো রাহা বোধে ভয় পায় ভীষণ, কিন্তু আজ জানতে পারল আকাশকেও জমের মতো ভয় পায়, যার ভয়ে খেতে পর্যন্ত যাচ্ছে না। আকাশ খাওয়া শেষ করে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্যারেজ থেকে নিজের বাইক বের করে স্টার্ট করে। গেটের কাছাকাছি যেতেই বাইকের আয়নায় দেখে ছাদের ওপর থেকে রাহা ওর দিকে তাকিয়ে আছে। দ্রুত গতিতে বাড়ির সীমানা ছাড়িয়ে চলে যায় আকাশের বাইক। বিষণ্ণ রাহা খাওয়ার জন্য নিচের দিকে এগিয়ে যায়। রাহার পেছন পেছন যায় অসীম। অফিস শেষে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে যায় আকাশের। আজকেও ড্রয়িং রুম নিস্তব্ধ শান্ত। অন্য দিনের মতো কোলাহল হই হই নেই আজকেও। সোফার দিকে তাকায়। অসীম সন্ধ্যাকে নিয়ে খেলছে আর মীরা খাইয়ে দিচ্ছে সন্ধ্যাকে। রাহা আর সমুদ্রই নেই। মা চাচি রান্না শেষ করে টেবিলে খাবার সাজিয়ে রাখছে। আকাশ সন্ধ্যার জন্য আনা কেকের প্যাকেটটা দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। কিছু সময় বেরিয়ে বসে থাকে, রুমের চারদিকে নজর বোলায়। তারপর রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে, সোফায় বসে ছোট ভাইয়ের পাশে। অসীম মনের ভুলেও ভাইয়ের দিকে তাকায় না। ওকে ধমক দিয়েছিল গতকাল, ভুলিনি ও এখনও। কথা বলবে না ভাইয়ার সাথে, শুধু শুধু ধমক দিয়েছিল। খাওয়ার জন্য শুধু ডেকেছিল, তাও মায়ের কথা শুনে। না হলে জীবনেও যেত না তখন ভাইয়ের সামনে। কি জোরেই না ধমকটা দিয়েছিল। বেচারার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল। একটুর জন্য জান বেঁচে গেছে। আকাশ দেখল ছোট ভাই তার দিকে তাকাচ্ছে না। বুঝলো গতকাল ধমক দেওয়ার কারণে অভিমান করেছে। তখন মাথা ঠিক ছিল না, তার মধ্যে এই বান্দা গিয়ে খাবার খাওয়ার জন্য ঘ্যান ঘ্যান শুরু করেছিল। মেজাজের পারদ তখন মহাবিশ্ব ছাড়িয়ে গিয়েছিল, তাই তো মুখ দিয়ে আপনা আপনি ধমক বেরিয়ে গিয়েছিল। সন্ধ্যা বড় চাচুকে দেখেই অসীমের কোল থেকে নেমে আসে, গিয়ে আকাশের গলা জড়িয়ে ধরে। অসীম সোফা থেকে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। অনন্যা শেখ ছেলের জন্য কফি বানিয়ে নিয়ে আসে। রান্না শেষ, তাই হাত মুখ ধোয়ার জন্য নিজের রুমের দিকে এগিয়ে যায় দুই যা। গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা। ব্যবসা গরমে অতিষ্ঠ জনমানব। রাতের খাবার খেতে সবাই আসলেও রাহা আসে না। সমুদ্রকে রাহার কথা জিজ্ঞেস করলে বলে, ওর দুটো অঙ্ক করা বাদ আছে, সেগুলোই করছে। আসতে বললাম আসলো না, বললো পরে খাবে পড়া শেষ করে। আমিও পরে খেতে চাইলাম কিন্তু জোর করে আমাকে পাঠিয়ে দিল। কেউ আর কিছু বলে না। সবাই বুঝতে পারছে রাহা আকাশের ভয়েই আসে না। পড়ালেখা তো শুধুমাত্র বাহানা। অনন্যা শেখ আর সাইমা শেখ সকলকে খাবার বেড়ে দেয়। তারা দুজন রাহার সাথে খাবে, তাই আর বসে না খাওয়ার জন্য। মিলাও পরে খেতে চায়, কিন্তু অনন্যা শেখ ওকেও জোর করে বসায় খাওয়ার জন্য। মিলা যত দেরি করবে ঘুমোতে সন্ধ্যাও তত দেরি করেই ঘুমাবে। চুপচাপ সবাই খেয়ে যার যার রুমে চলে যায়। সমুদ্র নিজের রুমে চলে আসে সন্ধ্যাকে নিয়ে। রাহা বেডে দুই বই খাতা ছড়িয়ে বসে বসে অঙ্ক কষে। সমুদ্র এসে রাহার সামনে বসে। কত দূর? এ তো শেষ ভাইয়া, আর 1 মিনিট। অঙ্ক শেষ করে খাতা এগিয়ে দেয় সমুদ্রের সম্মুখে। সমুদ্র খাতা হাতে নিয়ে চোখ দাবিয়ে দেখে কোথাও ভুল হয়নি, একদম ঠিকঠাক হয়েছে। খুব ভালো হয়েছে, আজকে একটুও ভুল হয়নি। আজকে 20-এর মধ্যে 20 নাম্বার পেয়েছো তুমি।
রাহা খুশি মনে বই খাতা ব্যাগে ভরে নেয়। তারপর সন্ধ্যার সাথে টুকটাক কথা বলে রুম থেকে বেরিয়ে আসে। ব্যাগ করিডোরে রেখে সোজা নিচে নেমে আসে। ওর জন্য অপেক্ষা করছে অনন্যা শেখ আর সাইমা শেখ। ড্রয়িং রুমে আর কেউ নেই, যে যার রুমে চলে গেছে। মিলা এসেছে আকাশের রুমে। আকাশ বেডে বসে রয়েছে, মিলা ওর সামনে দাঁড়িয়ে আছে। কিছু বলবি নাকি? এমন খাম্বার মতো দাঁড়িয়েছিস কেন? বলতেই তো আসলাম। তো বলে ফেল, এমন দাঁড়িয়েছিস কেন? তুই এমন করছিস কেন? কেমন করেছে? বুঝতে পারছিস না? তুই রাহার সাথে কথা বলছিস না কেন? কাল থেকে কেঁদে কেটে একসা অবস্থা মেয়েটার। কাল সারাদিন কেঁদেছে, রাতেও কেঁদেছে। আজ সারাদিন একটু পর পর ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। তোর ভয়ে খেতেও আসলো না। একটু কথা বলেই তো মেয়েটা স্বাভাবিক হয়। আকাশ মিলার মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, একটু শান্তি প্রয়োজন। ওর ভুল ক্ষমা করলে হবে না, ওর সব কাজে আশকারা দেওয়া যাবে না। ওকে যে শাস্তি না পেলে বারবার ঘুরে ফিরে একই ভুল করবে। এমন কাজ করার জন্য এখন শাস্তি পেলে কষ্ট অনুভব করলে দ্বিতীয়বার এরকম কাজ আর করতে যাবে না। আর কেউ 1000বার ভাববে। ওকে আমি কতবার নিষেধ করেছে, তারপরেও ঠিকই ভুল কাজটা করেছে। গতকাল ফাইলটা নষ্ট করে যদি আজ সকালে করতো তাহলে কি হতো? অত না বুঝে করছে, আর আজ সকালে তো করেনি। সেজন্য তো শাস্তিটা আরো বেশি প্রয়োজন। ও না বলছে অনেক বড় বড় ভুল করে ফেলে। আজ সকালে করেনি ঠিক আছে, কিন্তু পরের বারও ঠিকই এমন কিছু করতো। একটু কাটলে কেউ মরে না, সব কষ্ট রাতে ভুলে দেব। তুই যা, তোর যা আমার কাছে। মিলা অদ্ভুত চোখে তাকায়। তুই এমন ছিলি না। কোনোদিন পরিবর্তন হব না কথা ছিল নাকি? মিলা বিড়বিড় করতে করতে বেরিয়ে আসে রুম থেকে। খাওয়া শেষ করে রাহা উপরে উঠে আসে। অনন্যা শেখ বাকি খাবার ফ্রিজে তুলে রাখে। রাহা করিডোর থেকে নিজের ব্যাগ তুলে নেয় হাতে। তারপর ধীরে ধীরে রুমের দিকে এগিয়ে যায়। ভয়ে ভয়ে রুমের ভিতর প্রবেশ করে দেখে আকাশ রুমে নেই। এতক্ষণ যেন দম বন্ধ করেছিল, তাই ফোঁস করে শ্বাস ছাড়ে। দ্রুত ব্যাগটা স্টাডি টেবিলের ওপর রেখে ওয়াশরুমে প্রবেশ করে। আকাশ রুমে আসার আগেই শুয়ে পড়বে। ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। চুলগুলো ব্রাশ করে নিয়ে বেঁধে নেয়। এখন চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়লেই হলো। ব্যাস, আকাশের সামনে আর পড়তে হবে না। বেডের দিকে ঘুরতেই দেখে আকাশ শটান হয়ে দাঁড়িয়ে বুকে 2 হাত গুজে ওর দিকেই তাকিয়ে আছে। আকাশের গম্ভীর মুখ দেখে ভয়ে রাহার আত্মারাম খাঁচা ছাড়া। দ্রুত চোখ সরিয়ে নেয় আকাশের দিক থেকে। পাশ কাটিয়ে বেডের দিকে এগিয়ে যেতে নেয়। আকাশ টেনে ধরে রাহার হাত। রাহা ভয়ে চোখ বন্ধ করে নিয়ে তড়িঘড়ি করে বলে, জীবনেও আর করবো না, কোনো কিছুতে হাত দেবো না আর কোনোদিনও। আকাশ রাহার হাত ধরে নিজের সামনে দাঁড় করায়। তাকায় রাহার ভয়ে কুকড়ে থাকা চোখ মুখের দিকে। ভীষণ খারাপ লাগে আকাশের, মায়াও হয় ভীষণ। মেয়েটা এখনও ওকে জমের মতো ভয় পাচ্ছে। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভয় পাচ্ছে কেন? কিছু বলবো না আর। রাহা বলে না কিছু। আকাশ বুক থেকে রাহার মুখ তুলে নিজের মুখের দিকে ধরে। রাহার গালে কপালে ঠোঁটে অসংখ্য চুমু খায়, আবার জড়িয়ে ধরে বুকের মাঝে। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে? রাহা বুকে মুখ গুজে রেখেই বলে, পড়ছিলাম তো। এখনো ভয় পাচ্ছে কেন? কিছু বলবো না তো, স্বাভাবিক হও। রাহা জোরে জোরে শ্বাস নিতে থাকে। এতক্ষণ ভয় করলেও এখন আর ভয় করছে না, বরং আকাশের আদর ভালোবাসা পেয়ে কান্না উপচে বেরিয়ে আসতে চাইছে। আকাশ আবার রাহার মুখ বুক থেকে তুলে 2 হাতে আঁকড়ে ধরে। অনেক ব্যথা পেয়েছিলে গালে? আকাশের আদর মাখা বলিতে রাহা এবার কেঁদেই দেয়। উপর নিচ মাথা নাড়ায়। আকাশ রাহার যেই গালে জ্বর মেরেছিল সেই গালে চুমু খায়। বৃদ্ধা আঙুল দিয়ে গালে স্লাইড করে অপরাধীর ন্যায় বলে, তখন রাগের মাথায় মেরে বসেছিলাম। আমার ছোট্ট বুটে কত ব্যথা পেয়েছিল। আর কখনো মারবো না, প্রমিস করছে। আর জীবনও মারবো না। রাহা কেঁদে কেঁদে বলে, রাগ উঠলে? রাগ উঠলেও মারবো না। আমার ঝামেলা রানীকে আমি আর কোনোদিন ফুলের টোকাও দেবো না। তোমাকে আঘাত করেছে, আমিও ভালো নেই ঝামেলা রানী। মাথা ঠান্ডা হওয়ার পরে বুঝতে পেরেছি কত বড় ভুল করেছে আমি। আমার ঝামেলা রানী তো ঝামেলা করবে, তাই বলে কি এত রাগ করা যাবে? হুম, জীবনেও না। আমি আর কোনোদিনও ঝামেলা করবো না। তুমি তো ঝামেলা রানী, ঝামেলা তোমার শিরে উপশিরে মিশে আছে। একটু একটু ঝামেলা করলে সমস্যা নেই, মানিয়ে নেব। শুধু কেউ যখন নিষেধ করবে ওটা ধরো না, নষ্ট করো না, তুমি সেটা করবে না, ধরবেও না। কারণ ইম্পর্ট্যান্ট কিছুতেও হাত দেবে না। আমি জানি তুমি ইচ্ছে করে কিছু করো না, ভুল করেই হয়েছে। সে ভুল যেন না হয় সেজন্য সব কিছু এড়িয়ে চলবে, কেমন?
হুম। আর আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? কত সুন্দর করে বউটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, সকালে উঠে দেখি আমার বউ নেই। একটু চির উপাস ফিরেছে আর অমনি উঠে পালিয়ে গেছো। তুমি আমাকে তোমার কাছে নিয়েছিলে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আমি ভুল করে তোমার কাছে চলে গেছি, তাই তো উঠে পালিয়ে গেছো, তাই তো? রাহা আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশ রাহার চোখের পানি মুছে দেয়। আমার ছোট্ট বউটাকে মেরেছে, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল কাল থেকে। কাজের চাপে বউটাকে আর আদর করা হয়নি কাল রাতে শোয়ার পর। কত কষ্ট হচ্ছিল আমার। তারপর বউটাকে জড়িয়ে ধরে কত আদর করলাম, চুমু খেলাম, বউকে আঁকলে ধরে ঘুমালাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বউ নেই। রাহা আবার জোরে শব্দ করে কেঁদে ওঠে, কেঁদে কেঁদেই বলে। কাল থেকে আমার কত কষ্ট হচ্ছিল, কত কেঁদেছি আমি। মারার পর আদর করিনি বলে? রাহা উপর নিচ মাথা নাড়ায়। তুমি তো ভয়ে আমার কাছে আসছিলে না। আদর করনি বলেই তো আরো বেশি ভয় করছিল। আকাশ শক্ত করে জড়িয়ে ধরে, মাথার পিঠে হাত বুলিয়ে বলে। আর কখনো মারবো না, ভয় দেখাবো না। অনেক রাত হয়ে গেছে, ঘুমাবে, চলো। কাল আবার তোমাকে দিয়ে আসতে হবে। তুমি যাবে না আমার সাথে? আমি তো দিয়ে আসবো। আমার সাথে থাকবে তুমি? আমার অফিস কালকের জন্য ছুটি পেয়েছি শুধু। আকাশ রাহাকে ছেড়ে বেডের দিকে এগিয়ে যায়। বেডের বালিশ ঠিকঠাক করে রাহাকে ডাকে শোয়ার জন্য। রাহা বেডে ওঠার সময় আকাশের হাতের দিকে খেয়াল করে, উতলা হয়ে বলে। তোমার হাতে কি হয়েছে? আকাশ তাকায় হাতের দিকে। এই হাত দিয়েই রাহাকে চর মেরেছিল, আর এই চরের কারণেই ওর রাহা ওকে ভয় পাচ্ছিল, ওর সামনে আসছিল না। ওর বাচ্চা বউটা ওকে কত ভয় পাচ্ছিল। রাত হয়ে যাওয়ার পরেও ওর ভয়ে রুমে আসছিল না। সেই রাগে হাত দিয়ে দেয়ালে পাঁচ মেরেছিল, যার কারণে হাতের উল্টো দিকে চামড়া ছিলে রক্ত বেরিয়ে গিয়েছিল। রাহার গালে হাত রেখে বলে। কিছু হয়নি, ঘুমাও। কে বলেছে কিছু হয়নি? এমন হয়েছে কি করে? অ্যাক্সিডেন্ট করেছো? আকাশ হাসে, রাহার গালে চুমু খেয়ে রাহাকে কোলে তুলে বেডে শুইয়ে দেয়। লাইট অফ করার জন্য এগিয়ে যেতে যেতে বলে। হাতটা ভুল করেছিল, তাই শাস্তি দিয়েছে। রাহা বুঝতে পারে না কিছু। হাত আবার ভুল করে কিভাবে? হাতের আবার জ্ঞান বুদ্ধি আছে নাকি কি জানি, থাকতেও পারে, রাহার জানা নেই। আকাশ লাইট অফ করে ডিম লাইট অন করে বেডে এসে শুয়ে পড়ে। রাহাকে জাপটে ধরে। রাহাও আকাশের বুকে মুখ গুজে দেয়। সকালে বেশ বেলা করে ঘুম থেকে উঠে আকাশ রাহা দুজনেরই খুব ভালো ঘুম হয়েছে। ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে 9টা পেরিয়ে যায়। রাহার হাসি হাসি মুখ দেখে মিলা, অনন্যা শেখ আর সাইমা শেখ বুঝতে পারে দুজনের মধ্যে সব মিটমাট হয়ে গেছে। রাহার মুখের ঝলমলে ভাব তাই বলে দিচ্ছে। মিলা সোফা থেকে উঠে যায় খাবার বেড়ে দেওয়ার জন্য। খাবার খেয়ে তৈরি হয়ে নেয় দুজনেই। পরিপাটি হয়ে ব্যাগ প্যাক নিয়ে নিচে নেমে আসে দুজন। সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির বাহিরে বেরিয়ে আসে। আকাশ গ্যারেজ থেকে কার বের করে। রাহা কার দেখে বলে। কার? কেন? তো কিছু করে যাব। কেন বাইকে? পাগল হয়েছ? দুটো ব্যাগ আর তুমি বাইকে আটবে নাকি? বাইকে অত জায়গা হবে না, কারে যেতে হবে। না, আমি বাইকে যাব। জেদ করো না রাহা, পরের বার বাইকে করে নিয়ে যাব। এখন কারে উঠে আসো। গাল ফুলিয়ে কারে উঠে বসে রাহা। আকাশ সিট বেল্ট লাগিয়ে দেয় রাহার। কার স্টার্ট করে গেটের বাইরে বেরিয়ে যায়। সামনের দিকে দৃষ্টি রেখেই বলে। দুঃখ পেও না, তোমাকে বাইকে বসিয়ে পুরো ঢাকা ঘুরে বেড়াবো। কবে? তোমার পরীক্ষা শেষ হলে। রাহা বেশ খুশি হয়। কোথায় কোথায় ঘুরতে যাবে সেসব জায়গার নাম বলতে থাকে। আকাশ ঘাড় ঘুরিয়ে তাকায় রাহার মুখের দিকে, হাত বাড়িয়ে রাহার মাথায় হাত রাখে। আকাশ অফিসের কাজ দ্রুত শেষ করে 12টায় অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে আসে। পার্কিং থেকে নিজের বাইক নিয়ে সোজা চলে আসে বাড়ি। অসময়ে আকাশকে বাড়িতে দেখে বাড়ির 3 নারীর ভ্রু কুঁচকে আসে। চোখ মুখ দেখে তো অসুস্থ মনে হচ্ছে না, দেখে একদম সুস্থ ফিটফাট মনে হচ্ছে। অনন্যা শেখ কুঁচকে যাওয়া ভ্রু ঠিক করে বলেন। আজ এত দ্রুত অফিস ছুটি দিয়ে দিল? না, তাহলে ছুটি নিয়ে এসছে। শরীর খারাপ লাগছে? না। তাহলে কোথায় যাবি? হুম, কোথায়? আকাশ সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে। রাহার কাছে। কেউ আর কিছু বলে না। ওনারা ভুলেই গিয়েছিল আজকে রাহার শেষ পরীক্ষা চলছে। আকাশ রুমে এসে দ্রুত ড্রেস চেঞ্জ করে আবার তৈরি হয়ে নেয়। তারপর ফোন, বাইকের চাবি আর ওয়ালেট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মনে মনে ভীষণ খুশি আকাশ, রাহা ওকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। আকাশ সোজা এসে দাঁড়ায় রাহার স্কুলের সামনে। গেটের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রাহাদের বাড়ির ড্রাইভার। সে আকাশকে দেখেই এগিয়ে আসে। কথা হয় দুজনের মাঝে।
এর মধ্যেই স্কুলের ভেতর থেকে বেরিয়ে আসে রাহা। প্রথমে আকাশকে খেয়াল করে না, ড্রাইভারকে দেখে তার দিকে এগিয়ে আসে। কাছাকাছি আসতেই খেয়াল করে ড্রাইভারের সামনে আকাশ দাঁড়িয়ে আছে। মাথায় হেলমেট থাকার কারণে প্রথমে চিনতে পারেনি। আকাশ তো আগামীকাল আসতে চেয়েছিল। আকাশকে দেখে রাহার মুখে হাসি ফুটে ওঠে। ড্রাইভারের কথায় পেছন ফিরে তাকায়। আকাশ রাহা দুজনের কাছে এসে দাঁড়ায়। রাহার সাথে রাহার দুজন স্কুল ফ্রেন্ডও আছে। তুমি না বললে কাল আসবে? সারপ্রাইজ। আকাশ রাহার ফ্রেন্ড দুজনের দিকে তাকায়। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা দুজন কেমন আছেন? আকাশ একটু হাসে। মেয়ে দুজন আরও কিছু কথা বলে চলে যায়। আকাশ ড্রাইভারকে বাড়ি পাঠিয়ে দেয়। ড্রাইভার চলে যায় রাহার পরীক্ষার ফাইলটা নিয়ে। বাইকে উঠে বসে দুজনেই। শক্ত করে ধরে বসো, আবার পড়ে যেও না। ধরেছি তো। আরো ভালো করে ধরো। বাইক নিয়ে রাস্তায় উঠতেই রাহার চোখ পড়ে ফেরি করে বিক্রি করা আইসক্রিমের ভ্যানের দিকে। থামো থামো থামো। রাহার এমন জোরে জোরে বলা কথা শুনে আকাশ দ্রুত রাস্তার পাশে বাইক দাঁড় করায়। ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? রাহা হাত উঁচু করে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা আইসক্রিমের ভ্যানের দিকে দেখায়। খাবো। এগুলো ভালো না, ভালো আইসক্রিম কিনে দেবো ভালো দোকান থেকে। কে বলেছে ভালো না? আমি এখান থেকে খাবো, তুমি এনে দাও। রাহার জেদ ধরে বলা কথা শুনে আকাশ বাইক থেকে নেমে দাঁড়ায়। রাহার দিকে তাকিয়ে বলে, এখান থেকে এক চুলও নড়বে না, আমি এক্ষুনি নিয়ে আসছি। কোন ফ্লেভারটা খাবে বলো? ভ্যানিলা। নিয়ে আসছি, বসে থাকো। নামবে না কিন্তু বাইক থেকে। রাহা মাথা নাড়ায়, নামবে না সে। আকাশ রাস্তা পার হয়ে আইসক্রিমের ভ্যানের কাছে যায়। দুটো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিতে বলে। বাইকের উপর বসে থেকে রাহা খেয়াল করে ভ্যানের উপর কুলফি আইসক্রিমও আছে। ওর চোখ দুটো আরও চকচক করে ওঠে। বাইক থেকে নেমে দাঁড়ায়, এগিয়ে যেতে শুরু করে ভ্যানের দিকে। আকাশ আইসক্রিম হাতে নিয়ে রাহার দিকে তাকিয়ে দেখে রাহা ওর দিকে আসে। আকাশ হাত উঁচু করে রাহাকে ওখানেই দাঁড়াতে বলে, কিন্তু রাহা আকাশের বারণ না শুনে কোনো দিকে না তাকিয়ে দৌড় দেয়। মুহূর্তে দ্রুত গতিতে ছুটে আসা বাইকের সাথে ধাক্কা লেগে যায়। দ্রুত গতিতে ছুটে আসা বাইকের ধাক্কায় রাহা প্রায় উড়ে গিয়ে পড়ে আরেকটা বাইকের নিচে। আগের বাইকে থাকা দুজন ছেলেও আরও অনেকটা দূরে গিয়ে পড়ে বাইকের সাথে। রাস্তায় থ হয়ে দাঁড়িয়ে যায় আকাশ। মুহূর্তেই চোখের পলকে কি হয়ে গেল বুঝতেই পারল না। ওর হাত পা অসাড় হয়ে গেছে, চোখে পলকও পড়ছে না, মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। রাস্তায় ভিড় জমে যায়। সকল মানুষ দৌড়ে এগিয়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়া বাইক দুটো আর রাহার কাছে। মানুষজনের চিল্লাচিল্লি আর ছোটাছুটিতে আকাশের হুঁশ ফিরে আসে। হাতের আইসক্রিম ফেলে দৌড়ে যায় রাহার কাছে। রক্তে লাল হয়ে গেছে রাহার সাদা হিজাব আর ড্রেস। দ্রুত হাঁটু গেড়ে বসে রাহার কাছে। উপর হয়ে পড়ে থাকা রক্তাক্ত রাহাকে টেনে নিজের দিকে ফেরায়। অজ্ঞান হয়ে গেছে। থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে রাহার গালে আস্তে আস্তে চাপড় দিয়ে নাম ধরে ডাকতে শুরু করে। অনেকবার ডাকার পরেও রাহা তাকায় না, কথা বলে না। আকাশের দুনিয়া যেন উলট পালট হয়ে যায়। রাহাকে টেনে বুকে জড়িয়ে ধরে শক্ত করে। কি করবে না করবে কিছুই ওর মাথায় ধরছে না। হতবুদ্ধি হয়ে রাহাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বসে রইল। সাধারণ মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কয়েকজন বাইকার তিনজনের কাছে গিয়ে তাদের ধরে ধরে দাঁড় করাচ্ছে। যেন বাইকের সাথে রাহার প্রথম ধাক্কা লেগেছিল সেই বাইকের একজন অজ্ঞান হয়ে গেছে। হেলমেট না থাকার দরুন মাথা ফেটে গেছে। রক্তে রাস্তা লাল হয়ে গেছে। দুজন কিছুটা সুস্থ থাকলেও রাহা আর ওই ছেলেটি বেশ গুরুতর অবস্থা। ওখানে থাকা একজন অ্যাম্বুলেন্স ডাকে। হসপিটাল কাছেই, খুব বেশি দেরি হবে না আসতে। এর মাঝে আকাশ আরও অনেকবার ডাকে রাহাকে, তবে ছটফটে চঞ্চল দুরন্ত রাহা এখন নিস্তেজ হয়ে আছে। আকাশের শত ডাক ওর কানে পৌঁছচ্ছে না। পাগল প্রায় আকাশের করুণ ডাক রাহার কানে অবধি পৌঁছচ্ছে না এখন। হসপিটালের করিডোরে চেয়ারে বসে আছে আকাশ। গায়ের শার্ট রাহার রক্তে মাখামাখি। দুহাতে মুখ ঢেকে রেখেছে, মুখ তুলছে না, কারোর সাথে কথাও বলছে না। রাহা ওটিতে রয়েছে। আকাশের পাশে বসে আছেন অনন্যা শেখ। তিনি ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন। ছেলে তার হসপিটালে আসার পর থেকে একটা কথাও বলেনি। কেমন পাথরের মূর্তির মতো চুপ করে রয়েছে। শেখ বাড়ির সকলেই উপস্থিত আছে হসপিটালে। উন্মাদের মতো পায়চারি করছে রিশাদ। চোখে মুখে আতঙ্ক, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো। ওর পাশে পাশে হাঁটছে নীলা। বারবার শান্ত হয়ে এক জায়গায় বসতে বলছে। প্রাণের আদরে ছোট বোনটার এমন অবস্থায় পাগল হয়ে গেছে সে। একদিকে মা, অন্যদিকে আবার বোনটা। রাহার দাদি এখনও জানে না রাহার অ্যাক্সিডেন্টের কথা। সে মেয়েদের সাথে বাড়িতেই রয়েছেন। দীর্ঘ সময় পর ওটি থেকে বেরিয়ে
বেরিয়ে আসে ডক্টর। ডক্টরকে দেখেই সকলে এগিয়ে যায়। আকাশ আর ঋষাদ ডক্টরের সামনে দাঁড়ায়। ডক্টর আমার বোন এখন বিপদমুক্ত আছে, খুব বেশি ক্ষতি না হলেও কমও হয়নি। ডান সাইডের বেশি আঘাত পেয়েছে, ডান পায়ের একটা হাড় ভেঙে গেছে সম্ভবত। মাথার ডান পাশে বাইকের কোনো একটা কিছুর সাথে জোরে আঘাত লেগে মাথার স্ক্যাল্পে কিছুটা গর্ত হয়েছিল, যার কারণে মাথা থেকে ব্লিডিং হচ্ছিল। 24 ঘন্টা আইসিইউতে চিকিৎসা স্বাধীন অবস্থায় রাখতে হবে, 5-6 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আকাশ বলে, রাহার কিছু হবে না তো? সেরকম আর কোনো বিপদ নেই, আল্লাহ তাআলার চাইলে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করুন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর হাতে। ডক্টর চলে যায়। কিছুক্ষণ পর রাহাকে ওটি থেকে বের করে আনা হয়। সকলেই ঘিরে ধরে রাহাকে। বোনকে এমন অবস্থা দেখে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে ঋষাদের চোখ থেকে। আকাশ দুর্বল নয়নে তাকিয়ে থাকে রাহার দিকে। সকলের চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে উঠেছে। রাহাকে সকলের কাছ থেকে আবার নিয়ে যাওয়া হয় এক্স রে করানোর জন্য। এক ব্যাগ রক্ত দিতে হয়েছে। কারোর সাথে রাহার ব্লাড গ্রুপ ম্যাচ করছিল না। শেষে অসীমের সাথে ম্যাচ করেছে। দুজনের স্বভাব চরিত্রই শুধু এক নয়, দুজনের ব্লাড গ্রুপও এক। পরের দিন রাহাকে কেবিনে শিফট করা হয়। সকলেই যায় দেখা করার জন্য। আকাশ কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে এক পাশে। ওর চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, সিল্কি চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো, গায়ের শার্টটা কুঁচকে গেছে, মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। সকলকে দেখলেও রাহার চোখ দুটো আকাশকে খোঁজে। দেখে এক পাশে দাঁড়িয়ে আছে অন্যদিকে তাকিয়ে। ঋষাদ বোনের সাথে অনেক কথা বলে, বকাঝকা করে রাস্তায় দৌড় দেওয়ার জন্য। নিজের তো বেহাল দশা করেছেই, বাড়ির সকলকে পাগল বানিয়েছে। গতকাল থেকে কেউ একটুও ভালোভাবে শ্বাস নিতে পারেনি। নিজের সাথে সাথে আরও 3জন ব্যক্তিকে বিপদে ফেলেছে। একজনের তো এক পা ভেঙে গেছে। ওনার চিকিৎসার পুরো খরচ ঋষাদ বহন করবে। আকাশ দিতে চাইলেও ঋষাদ দিতে দেয়নি। এমনিতেই রাহার চিকিৎসার পুরো খরচ আকাশ দিচ্ছে। রাহার ডান পায়ের একটা হাড় ভেঙে গেছে, ডান হাতের হাড় ফেটে গেছে, বুকের ডান দিকে চাপ লাগার কারণে রক্ত জমাট বেঁধে গেছে ভেতরে। ডান হাত আর পা প্লাস্টার করা হয়েছে। এক একে সকলেই কথা বলে রাহার সাথে, কিন্তু রাহার মন আকাশের সাথে কথা বলার জন্য উতলা হয়ে উঠেছে। অনন্যা শেখ আকাশের দিকে তাকিয়ে বলে, তোরা কথা বল, আমরা বাইরে আছি। অনন্যা শেখের কথা শুনে সবাই বেরিয়ে যায় কেবিন থেকে। আকাশ মাথা ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, তারপর রাহার দিকে তাকায়। আকাশের রাগী চোখ মুখ দেখেই ঢোক গিলে নেয় রাহা। অনন্যা শেখ বাইরের দিকে এগিয়ে যেতে নিলেই রাহা ডেকে ওঠে, মা কোথায় যাচ্ছ তুমি? এখানেই বসে থাকো। তোমরা কথা বলো, আমি বাইরে আছি। না না না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই বসে থাকো, কোনো রকম সমস্যা হবে না। অনন্যা শেখ ছেলের মুখের দিকে তাকায়। ছেলের রাগী চোখ মুখ আর শক্ত চোয়াল দেখেই বুঝতে পারে রাহা কেন ওনাকে বাইরে যেতে দিতে চাইছে না। এই ছেলে যে ভয়ঙ্কর রকমের রেগে আছে। গতকাল থেকে কারোর সাথেই কথা বলেনি, কিছু খায়ওনি। দুপুরে অনন্যা শেখ জোর করে ধরে অল্প খাবার খাইয়ে দিয়েছিল। রাহার জ্ঞান ফেরার পর রাতে একবার আইসিইউতে দেখা করতে গিয়েছিল, তারপর আর যায়নি। আকাশের চোখ মুখ দেখে মনে হচ্ছে রাহাকে মাথায় তুলে আছাড় মারবে একটা। আকাশ এগিয়ে যায় রাহার কাছে, টুল টেনে বসে পাশে। গম্ভীর থমথমে কণ্ঠে বলে, এখন কেমন লাগছে? রাহা দুদিকে মাথা নাড়িয়ে বলে, ভালো। শুধু ভালো? কেন? অনেক ভালো লাগার কথা না? রাহা বলে না কিছু। আকাশ ধমকে বলে, শান্তি হয়েছে বাড়ির প্রত্যেকটা মানুষকে পাগল বানিয়ে। একে একজনের কি অবস্থা হয়েছে দেখেছ? ভাইয়াকে দেখেছ? তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে ভাইয়ার কেমন অবস্থা হয়েছিল তোমার কোনো ধারণা আছে? তোমার বাবা মা তোমার এই অ্যাক্সিডেন্টের কথা শুনলে কেমন অবস্থা হবে তাদের কোনো ধারণা আছে তোমার? বারবার নিষেধ করার সত্ত্বেও বাইক থেকে নেমে গেছ। নেমেছ অন্থের মতো কোনো দিকে না থেকে আবার দৌড় দিয়েছ। নিজের সাথে আরও কয়েকজনকে চমের দোয়ারে টেনে রয়েছে ছিল নাকি? ঝামেলা না করলে তোমার বোধহয় ভালোই লাগে না, তাই না? যদি কিছু একটা হয়ে যেত কি হতো তখন? আকাশের ধমকে ধমকে বলা কথা শুনে ঠোঁট উল্টে কেঁদে দেয় রাহা। কেঁদে কেঁদেই বলে, তুমি বলেছিলে আমায় আর বকবে না। আকাশ আবার ধমকে উঠে বলে, বকবো না বলিসে বলে এমন একটা কাজ করবে? আমি বুঝতে পারিনি তো। কোন জিনিসটা বুঝতে পারো তুমি? রাহা ফ্যাস ফ্যাস করে কাঁদতে শুরু করে। কোথায় একটু আদর করবে, ভালোবাসবে, সেখানে অগ্নিরূপ ধারণ করে বকাঝকা করছে। অনন্যা শেখ আকাশকে উদ্দেশ্য করে বলেন,
মেয়েটার এমনিতেই এই অবস্থা, তার উপর তুই এভাবে বকছিস কেন? মেয়েটা ভয়ে কেঁদেই দিয়েছে। বকাঝকা না করে ভালোভাবে কথা বল, আমি বাইরে যাচ্ছি। নিজের কথা শেষ হতেই বাইরে বেরিয়ে যান অনন্যা শেখ। কাঁদছো কেন? বকছো কেন? বকবো না? কাল থেকে আমার কেমন যেন লাগছে, তুমি বুঝবে কিভাবে? তোমার এরকম অবস্থা দেখে আমার শ্বাস আটকে গিয়েছিল, বুকের ভিতর অসহনীয় যন্ত্রণা হচ্ছিল। আমার কেমন ফিল হচ্ছিল কিভাবে বোঝাবো? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? কাকে নিয়ে বাঁচতাম আমি? রাহা আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশের চোখ দুটো চিকচিক করছে, গলা ভারী হয়ে এসেছে। রাহা নিজের চোখের পানি বাম হাত দিয়ে মুছে নেয়, বাম হাতটা বাড়িয়ে দেয় আকাশের দিকে। আকাশ রাহার হাতটা চেপে ধরে, হাতের উল্টো পিঠে চুমু খায়, বুকের বাঁ পাশে চেপে ধরে বলে, তোমাকে ছাড়া কিভাবে থাকতাম আমি? এখানটায় অনেক ব্যথা হচ্ছে কাল থেকে। তোমাকে এতবার করে বলি, তারপরও তুমি এমন বেখেয়ালিভাবে কেন চলাফেরা করো? কাল যদি বড় ধরনের কিছু একটা হয়ে যেত, কি হতো তাহলে? বুক থেকে রাহার হাতটা তুলে আবার হাতের উল্টো পিঠে চুমু খায়, নিজের গালে রাহার হাতটা চেপে ধরে চোখ বন্ধ করে নেয়। হসপিটাল থেকে রাহাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আকাশ ওকে কোলে করে সোজা নিজের রুমে নিয়ে আসে। পেছন পেছন বাড়ির সবাই আসে। রাহাকে বেডে শুইয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় আকাশ। রাহার দিকে তাকিয়ে শাসিয়ে বলে, সারাদিন উল্টাপাল্টা কাজ, ঝামেলা করা ছাড়া তার কোনো কাজকর্ম নেই তোমার। পারলে বেড থেকে নামতে গিয়ে আরেকটা পা ভেঙে নিও। রাহা মুখটা ছোট করে বলে, বকছো কেন? ভালোভাবে বললে তো কথা তোমার মস্তিষ্ক অব্দি পৌঁছায় না, কান অব্দি গিয়ে আটকে যায়, সেজন্যই। নামবো না বেড থেকে, জীবনেও নামবো না। মনে থাকে যেন। সারা জীবন মনে থাকবে। সারা জীবন মনে রাখতে হবে না, 24 ঘন্টা মনে থাকলেই হলো। আকাশ বেডের কাছ থেকে সরিয়ে আলমারির সামনে এসে দাঁড়ায়। টি শার্ট ট্রাউজার টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। সাইমা শেখ আর অনন্যা শেখ রান্না করার জন্য চলে যায়। মিলা যায় সকলের জন্য লেবু দিয়ে শরবত তৈরি করার জন্য। রিশাদ রাহাকে এই বাড়িতে পৌঁছে দিয়েই অফিসে চলে গেছে। বোনের অ্যাক্সিডেন্টের কারণে টেনশনে অফিসের কাজে মন বসাতে পারেনি দুদিন, অফিসেও যায়নি, তাই আজকে যেতেই হলো। নীলা আর রাহার দাদি এসেছে রাহার সাথে। বিকেলে রিশাদ এসে নীলাকে নিয়ে যাবে। দাদি কয়েকদিন থাকবে রাহার কাছে। দুপুরে খাবার খেয়ে নেয় সবাই। অনন্যা শেখ নিজের হাতে রাহাকে খাইয়ে দেয়, মেডিসিন খাইয়ে দিয়ে ঘুমোতে বলে। সবাই বিশ্রাম নিতে রুমে চলে যায়। দুদিন ধরে সকলের উপরেই বেশ ধকল গেছে। একটা মেয়ের জন্য দুইটা ফ্যামিলির মানুষ পাগল হয়ে গিয়েছিল। এই মুহূর্তে ঘুমিয়ে আকাশের দু চোখ বন্ধ হয়ে আসে অটোমেটিক। ঝামেলার রানীর জন্য দুরাত ঘুমোতে পারেনি। ডোর ভিড়িয়ে দিয়ে জানালা লাগিয়ে দিয়ে এসে বেডে উঠে বসে। রাহা চিত হয়ে শুয়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আকাশকে দেখে চলেছে। আকাশ যে দিকে যায় রাহা ঘাড় ঘুরিয়ে তাকায়। মাথায় আঘাত লেগেছে, মনে নেই? ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক দেখাচ্ছ কেন? তোমার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আমার চিন্তা না করে নিজের চিন্তা করো। কি হাল করেছো নিজের? আবার বকছো? কোথায় বকলাম? রাহা মুখ ছোট করে অন্যদিকে তাকিয়ে রইল। আকাশ রাহার গা ঘেঁষে শুয়ে মাথাটা উঁচু করে রাহার গালে কপালে চুমু খায়, তারপর সোজা হয়ে শুয়ে বলে, এখন ঘুমাও, আর কোনো কথা না। রাহা আবার আকাশের দিকে ঘুরে তাকায়। একটু জড়িয়ে ধরো। নিজের অবস্থা দেখেছো? জোরে ধরবো কোথায়? মাথায় ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, পায়ে প্লাস্টার, বাম হাতে জায়গায় জায়গায় ব্যান্ডেজ। ধরার মতো কোনো জায়গা বাদ আছে? পেটের উপর দিয়ে ধরবে, এখানে তো কিছু হয়নি। মাথার সব তার ছেড়ে টেরে গেছে নাকি? চুপচাপ ঘুমাও। রাহা গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। কতগুলো দিন ধরে জড়িয়ে ধরে ঘুমোয় না। ওর কি ভালো লাগে নাকি? একটু জড়িয়ে ধরলে কি হয়? রাহার দু চোখ পানিতে টইটুম্বুর হয়ে যায়। পাশার লোক একটা, একটু জড়িয়ে ধরতে বলল, তাও ধরবে না। আবার ধমকও দিল। আকাশ আবার রাহার গা ঘেঁষে শুয়ে আলতো করে রাহার উপরে হাত উঠিয়ে জড়িয়ে ধরে। রাহার ঘাড়ে মুখ গুছে বলে, কেটে গেছে অনেকগুলো দিন। রাহা এখন পুরোপুরি সুস্থ। আয়শা খানমকে ইংল্যান্ড থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে 2 মাস আগে। উনিও অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন। 4টা সার্জারির কারণে শরীর স্বাস্থ্য অনেকটা শুকিয়ে গেছে, তবে এখন মোটামুটি সুস্থ আছেন। এখন রাত 9টা। সকলের রাতের খাবার শেষ করে সবাই নিজেদের রুমে চলে গেছে। আকাশ রাহাকে রুমে পাঠিয়ে দিয়ে নিজে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রান্নাঘরে এসে সসপ্যানে পানি গরম হতে দিয়ে দাঁড়িয়ে রইল। রাহার রুমে আসতেই আকাশের ফোন বেজে ওঠে। এগিয়ে যায় ফোনের কাছে। ফোন হাতে নিয়ে দেখে অপরিচিত একটা নম্বর সেভ করা নেই। ভ্রুকুচকে কিছু সময় তাকিয়ে থাকার পরে মনে পড়ে রিশাদের একটা নাম্বার শেষে
78। হয়তো আকাশ এই নাম্বার থেকে সেভ করেনি। রিসিভ করবে করবে অমনি লাইন কেটে যায়। ফোনের লক খুলতে নিতেই আবার রিং বেজে ওঠে। সময় অপচয় না করে তাড়াতাড়ি রিসিভ করে। কানে ধরে কিছু বলবে তার আগেই ওপর পাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো বেব, কখন থেকে ফোন করছি আকাশ, রিসিভ করছো না কেন? রাগ করেছো? সরি, এমন ভুল আর কখনো করব না। এবারের মতো মাফ করে দাও প্লিজ। রাহা মেয়েটির কথা শুনে স্তব্ধ হয়ে যায়। মুখ দিয়ে একটা কথাও বের হয় না। হাত পা ঠক ঠক করে কাঁপতে থাকে। অপর পাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে মেয়েটি আবার বলে, কথা বলছো না কেন আকাশ? সরি বলছি তো, প্লিজ কথা বলো। আমি তোমাকে ওয়েট করতে বলেছিলাম আমার জন্য, ওয়েট না করে চলে গেলে কেন? আকাশ, আকাশ শুনতে পাচ্ছ আমার কথা? উত্তর দিচ্ছ না কেন জান? কথা বলো আকাশ প্লিজ। এমন ভুল আর কখনো করব না, প্রমিস। একটাবার কথা বলো প্লিজ। তোমার গলার স্বর না শুনলে আমার ঘুম আসবে না আকাশ। কোনো সারা শব্দ না পেয়ে ফোন কেটে দেয়। রাহা যেন বরফের ন্যায় জমে গেছে, হাত পা নড়ছে না। কে ছিল এই মেয়েটি? আকাশের সাথে কি সম্পর্ক? হাত কাঁপতে কাঁপতে ফোন নিচে পড়ে যায়। ফোন পড়ার শব্দে হুঁশ ফিরে আসে। দ্রুত ফোনটা কুড়িয়ে নেয়। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে গ্লাস পেপার ফেটে গেছে। ফোনটা যেখানে ছিল সেখানেই রেখে দিল দ্রুত। হেঁটে গিয়ে বসে বেডে। হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে। ভেতরটা পড়ছে ভীষণ। গত কয়েকদিনে আকাশের আচরণের কথা ভাবে। গত কয়েকদিন ধরে আকাশ আগের মতো রাহার সাথে কথা বলে না। রাহা বলতে গেলেও বলার সুযোগ দেয় না। বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ ফোন, ল্যাপটপ আর অফিসের পেপার নিয়ে বিজি থাকে। রাহা আকাশের সাথে খুনসুটি করার চেষ্টা করলেও আকাশ বিরক্ত হয়ে রাহাকে নিজের থেকে সরিয়ে দেয়। রাতেও 12টা-1টা পর্যন্ত ল্যাপটপ নিয়ে বসে থাকে। রাহার কাছাকাছি যাওয়ারও চেষ্টা করে না। রাহা আসতে চাইলেও আসতে দেয় না। আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এর আগেও অনেকবার অফিসের কাজ করেছে, কখনো এমন অদ্ভুত আচরণ করেনি। আকাশের এমন অদ্ভুত আচরণের মানে কি এই মেয়ের সাথেই কি কোনো সম্পর্ক আছে? রাহা নিজেকে স্বাভাবিক করার জন্য হাঁ করে বড় বড় শ্বাস টেনে নেয়। কেন হচ্ছে? কি করতে ইচ্ছে করছে? কি করবে কিছুই মাথায় আসে না। সব কিছু কেমন এলোমেলো লাগছে। বেড থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। চুলের ঝুঁটি খুলিয়ে চুল ব্রাশ করতে শুরু করে। অস্বাভাবিকভাবে কাঁপতে থাকা হাত কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। তবে বুকের মধ্যে অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। মনটা বড্ড ছটফট করছে। কফির মগ হাতে রুমে আসে আকাশ। রুমে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে একবার তাকায় রাহা। আকাশকে দেখতে বুকের ভেতরের অস্থিরতা, কষ্ট, যন্ত্রণা বাড়তে থাকে। আকাশ কফির মগ হাতে বেডে গিয়ে বসে। রাহা দ্রুত চুলগুলো বেঁধে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নার দিকে তাকাতেই নিজের অস্থির হয়ে থাকা মুখশ্রী দেখে। চোখ দুটো পানিতে টইটুম্বর। শাওয়ার অন করে 2 হাতে পানি নিয়ে মুখে দিতে শুরু করে। এতক্ষণের আটকে রাখা কান্না ঠেলে বেরিয়ে আসে। মুখে হাত চেপে কান্না বন্ধ করতে ব্যর্থ চেষ্টা চালিয়ে যায়। 10 মিনিট পর নিজেকে স্বাভাবিক করে নেয়। ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে হয়। আকাশের কফি খাওয়া শেষ। বেড ঠিক করে দাঁড়িয়ে আছে। রাহা টাওয়াল নিয়ে হাত মুখ মুছে নেয়। টাওয়াল রেখে পেছন ঘুরতে নেবে তার আগেই আকাশ এসে দাঁড়ায় রাহার পেছনে। হাত বাড়িয়ে রাহাকে টেনে নেয় নিজের বাহু বন্ধনে। মুখ ডুবায় রাহার ঘাড়ে। রাহা আকাশের হাত থেকে নিজেকে আলাদা করে বেডে গিয়ে শুয়ে পড়ে, চাদর মুড়ি দিয়ে। আকাশ শুধু তাকিয়ে দেখে রাহাকে। কি হলো বোঝার চেষ্টা করে। এভাবে চলে গেল কেন? অন্য সময় তো নিজেই আকাশের আলিঙ্গনে আসার জন্য ছটফট করে, আর এখন এভাবে চলে গেল। 5টা চুমুর জায়গায় 2টো চুমু কম দিলে গাল ফুলিয়ে কাঁদে। 10 মিনিট জড়িয়ে ধরে রাখার জায়গায় 5 মিনিট জড়িয়ে ধরে রেখে ছেড়ে দিলে ঠোঁট উল্টে কাঁদে। 5টা চুমুর জায়গায় 10টা চুমু দিতে হয়। 10 মিনিটের জায়গায় 15 মিনিট জড়িয়ে ধরে রাখতে হয়। সেই মিকিনা এভাবে ওকে দূরে সরিয়ে চলে গেল। কি হয়েছে রাহার? ভ্রু কুঁচকে রাহার কাছে এগিয়ে যায়। তোমার কি শরীর খারাপ লাগছে রাহা? রাহা কিছু বলে না। কথা বলছো না কেন? অসুস্থ লাগছে? না, তাহলে এইভাবে চলে আসলে কেন? এমনি ভালো লাগছে না, ঘুমোবো। আকাশ আর কিছু বলে না। তবে রাহার গলার স্বর আজ অন্যরকম। হয়তো কয়েকদিন ধরে আকাশ ওর থেকে দূরে দূরে আছে, সেজন্যই অভিমান করেছে। লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে। রাহাকে জড়িয়ে ধরে। রাহা মুচড়ামুচড়ি শুরু করে। ঘুমাবে বলে?
তাহলে এইভাবে নড়ছে কেন? ছাড়ো, এইভাবে ঘুম আসছে না। রাহা নিজেই আকাশের থেকে নিজেকে মুক্ত করে নিয়ে অন্য পাশে ফিরে শোয়। আকাশের কুঁচকে যাওয়া কপাল, ভ্রু আরও কুঁচকে যায়। এই মেয়ে এখন এমন অদ্ভুত আচরণ করছে কেন? কি হলো? একটু সময়ের মধ্যে সব তো ঠিকই ছিল। রাহাকে কিছু জিজ্ঞেস করতে চাইলেও করে না, নিজেও উল্টো দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করে। সকালে আকাশের ঘুম ভাঙতে নিত্যদিনের মতো হাত ছড়িয়ে রাহাকে খোঁজে, চোখ বন্ধ রেখেই। হাতের নাগালে রাহাকে না পেয়ে চোখ খুলে তাকায়। বেড ফাঁকা পড়ে আছে, রাহা নেই। ওয়াশরুমের দিকে তাকায়, ডোর খোলা, ভেতরের লাইট অফ করা। শোয়া থেকে উঠে বসে, এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করার চেষ্টা করে। অলস ভঙ্গিতে দুহাত দুদিকে মেলে দেয়, তারপর বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। রাহা শাশুড়ি মায়ের সাথে সাথে টুকটাক কাজ করছে, এটা সেটা ধুয়ে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে হাতের কাছে। যেটা রান্না শেষ হচ্ছে সেটা ডাইনিং টেবিলে গিয়ে রেখে আসে। আজকে কোনো কাজে ঝামেলা করেনি। আজ ছুটির দিন, সবাই বাড়িতেই আছে। নিঝুম এসেছে শ্বশুর বাড়ি থেকে। মিলা সন্ধ্যাকে খাইয়ে দিচ্ছে, ওদের পাশে বসেই মিলার সাথে কথা বলছে নিঝুম। রাহাকে বারবার ডাকছে ওর কাছে এসে বসার জন্য, কিন্তু রাহার মাথায় আজ কাজ করার ভূত চেপেছে। ডাকতে ডাকতে হয়রান হয়ে ডাকা বন্ধ করে দিয়েছে নিঝুম। এই রাহার মাথায় এখন কিসের ভূত চেপে বসেছে বোঝা মুশকিল। একবার রান্নার ভূত চাপে, আবার ঘর মোছার ভূত চাপে, তো আবার রান্না শেখার ভূত চাপে। আকাশ রুম থেকে বের হতেই মুখোমুখি হয় বড় ভাইয়ের। দুজন একসাথে কথা বলতে বলতে নিচে নেমে আসে। অসীম এখনও নিজের রুমে নাক ডেকে ঘুমোচ্ছে। তার ঘুম দুপুরের আগে ছুটবে না, ডাক না দেয়া পর্যন্ত। সমুদ্র গলা ছেড়ে মায়ের কাছে চা যায় দুজনের জন্য। অনন্যা শেখ সসপ্যানের বাকি চাটুকু আবার চুলায় বসায় গরম করার জন্য। রাহা দুটো কাপ নিয়ে আসে। অনন্যা শেখ কাপে চা ঢেলে চিনি দিয়ে নেড়ে রাহাকে বলে দিয়ে আসার জন্য। বিনাবাককে কাপ দুটো নিয়ে আসে। বিকেলে বাহির থেকে বাড়ি ফিরে আসে আকাশ। নিলয় আর রাফি জোর করে ধরে নিয়ে গিয়েছিল। বিয়ে করার পর থেকে বেটা ছুটির দিনেও বাহিরে বের হয় না, সারাদিন রাত বউয়ের পেছনে শুধু ঘুরঘুর, তাই ধরে নিয়ে গিয়েছিল একটু সময় কাটানোর জন্য। আকাশ ড্রয়িং রুমে আসতেই দেখে ছোটরা সবাই উপস্থিত থাকলেও রাহা নেই। ভ্রুকুসকে তাকিয়ে বলে, তোমরা সবাই এখানে? আমার ঝামেলা রানী কোথায়? অসীম বলে, দেখো গিয়ে তোমার ঝামলা রানী কোথায় গিয়ে ঝামলা পাকাচ্ছে। ভাই, তুই তোর বউয়ের নামটা কিন্তু সেই দিয়েছিস, একেবারে জামিলা রাহা থেকে ঝামেলা রানী। রাহার ব্যক্তিত্বের সাথে নামটা 100% মানানসই। উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠে। অসীম জোরে জোরে ডেকে পড়ে, ঝামলা রানী কোথায় তুমি? তোমার রাজা এসেছে, দ্রুত আসো। পাশ থেকে নিঝুম অসীমের মাথায় গাঁটটা মেরে বলে, ভাবি হয়তো, এভাবে ডাকছিস কেন? ঝামলা রানী আমার থেকে 5 বছর ছোট, ওকে আমি ভাবি ডাকতে পারবো না। তাহলে রাহা বলে ডাকবি। ঝামলা রানী ডাকতেই বেশি ভালো লাগে। পাশ থেকে অসীমের চাচাতো ভাই সমুদ্র চাটি মারে অসীমের মাথায়। অসীম মাথায় হাত বোলাতে বোলাতে বলে, সমস্যা কি? এমন করে মারছো কেন সবাই? আকাশ কোনো কথা না বলেই সিঁড়ির দিকে এগিয়ে যায়। কে জানে ওর ঝামেলার রানী কোথায় গিয়ে ঝামেলা পাকাচ্ছে। এর তো আবার ঝামেলা করা ছাড়া কোনো কাজ নেই। ওর কাজ একটাই, সেটা হলো ঝামেলা করা। তবে আজ সকাল থেকে একটাও ঝামেলা করেনি। আকাশ নিজের রুমে এসে দেখে রাহা আলমারির সব কাপড় নিচে ফেলে আবার ভাঁজ করে করে সুন্দর করে গুছিয়ে রাখছে। এমন দৃশ্য দেখে আকাশের চোখ কপালে। ঝামেলার রানী ঝামেলা না করে কাজ করছে। কাল থেকে ঝামেলার রানীর হয়েছে কি? প্রয়োজনের তুলনায় কথা বলছে না, হাসছে না, কারোর সাথে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করছে না, কোনো ঝামেলাও করছে না, অসীমের সাথে মিলে বাদরামিও করছে না। একদম ম্যাচিওর মানুষের মতো আচরণ করছে, ঠিকঠাকভাবে সব কাজ করছে। একদিনের মধ্যে এত পরিবর্তন কিভাবে আসলো? আকাশ এগিয়ে যায় রাহার কাছে। রাহা দেখেও না দেখার ভান করে থাকে। ব্যস্ত সে জামা কাপড় ভাঁজ করতে। আকাশ গিয়ে হাঁটু গেড়ে বসে রাহার পাশে। রাহার হাত থেকে কাপড় নিয়ে রেখে দেয়। রাহা আবার হাতে নেয়। তোমার কি হয়েছে রাহা? কি হবে? জামা ভাঁজ করতে করতে, কাল রাত থেকে কেমন অদ্ভুত আচরণ করছো, কথা বলছো না, হাসছো না, মন খারাপ? না। বাবার বাড়ি যেতে ইচ্ছা করছে? না, তাহলে কি হয়েছে? কিছু হয়নি। আকাশের একটুও ভালো লাগে না রাহার এমন শান্ত স্বরে বলা কথা। যেই রাহা সব সময় কথা বলার জন্য ছটফট করে, একটা কথার বিপরীতে 10টা কথা বলে, সেই রাহাই মেপে মেপে কথা বলছে। আকাশের মনটা কেমন দিশেহারা হয়ে ওঠে।
রাহার হাত থেকে জামা কাপড় কেড়ে নিয়ে দূরে সরিয়ে রাখে, রাহাকে টেনে নিজের দিকে ফেরায়, দু হাতে আগলে ধরে রাহার মুখ। রাহার চোখ মুখে কেমন বেদনার ছাপ ফুটে উঠেছে, অভিমানেরা ভিড় জমিয়েছে দুই চোখে। আকাশ ব্যাকুল কণ্ঠে বলে, তোমার কি হয়েছে ঝামেলা রানী? আমি কোনো ভুল করেছি? কেউ কিছু বলেছে? রাগ করেছ? বলো না, কি হচ্ছে তোমার? রাহা আকাশের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি হবে? কিছুই হয়নি, ছাড়ো, এগুলো আগে ভাঁজ করে নি। আকাশ ছাড়ে না রাহাকে, আর একটু শক্ত করে ধরে। এত রাগ করেছে আমার সাথে, তাই না? গত কয়েকদিন ধরে তোমাকে ঠিকমতো আদরও করিনি বলে অভিমান হয়েছে না? সরি ঝামেলা রানী, এমন ভুল আর জীবনে হবে না। দুনিয়ার সব কিছু বাদ, সবার আগে আমার ঝামেলা রানী। ছাড়ো। আকাশ রাহাকে টেনে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে নেয়, রাহার মাথায় চুমু খেয়ে বলে, অফিসের এত কাজের চাপ, বাড়তি এক প্যারা, সব মিলের ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম। সব কিছু কেমন অসহ্য লাগতো, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতো না। তাই আমি তোমাকে দূরে দূরে রেখেছি, যেন নিজের অজান্তে তোমাকে কষ্ট না দিই। আমি চাইনি তুমি আবার আমার রোশানলের শিকার হও, তাই তো তোমার থেকে একটু দূরত্ব বজায় রেখেছিলাম। শুধু তোমার থেকে না, বাড়ির সকলের থেকে রেখেছিলাম। তুমি দেখেছো তো, তাই না? আমি রাগ করিনি, ছাড়ো এখন। তুমি রাগ না করলে অভিমান করেছ। সরি বলছি তো, আর জীবনে তোমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবো না। আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, চরম ভুল করেছি আমি। আমার একদম উচিত হয়নি আমার ঝামেলা রানীকে দূরে রাখা। এবারের মতো মাফ করে দাও, আর জীবনে এমন কিছু করবো না। মানে এমন মুখ দেখানো ভালো লাগছে না ঝামেলা রানী। রাহার কান্না চলে আসে, আকাশের বুকে শৈলের ভর ছেড়ে দেয়। আকাশ শক্ত করে জড়িয়ে ধরে, আকাশ রাহার মাথায় আবার চুমু খায়, সরি বলে বারবার। তখনই আকাশের ফোন বেজে ওঠে কর্কশ শব্দে। রাহাকে এক হাতে বুকের সাথে চেপে ধরে রেখে অন্য হাত দিয়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করে। মুখের সামনে ফোন ধরতেই অপরিচিত একটা নম্বর স্ক্রিনে ভেসে ওঠে। আকাশের চোয়াল শক্ত হয়, রাগে ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করে। কল রিসিভ করে কানে ধরে, কোনো কিছু বলে না। অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো আকাশ। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, এক কথা কতবার বললে আপনি বুঝতে পারবেন মিস নোভা? আপনাকে নিষেধ করেছি না আমাকে বারবার কল করে বিরক্ত করবেন না? তারপরও কেন বারবার কল করে বিরক্ত করেন? সোজা বাংলা কথা কি আপনি বুঝতে পারেন না নাকি? তুমি কেন আমাকে বুঝতে চাইছো না আকাশ? আমি তোমাকে ভালোবাসি আকাশ, অনেক বেশি ভালোবাসি। তুমি কেন আমাকে বোঝার চেষ্টা করো না? মুখ সামলে কথা বলেন মিস নোভা। এতদিন ধরে নিজেকে সামলেই রেখেছি আকাশ, প্লিজ অ্যাকসেপ্ট মি। আকাশ আগের মতোই রেগে বলে, আপনাকে আগেই বলেছে আমি বিবাহিত, বারবার কল করে উত্ত্যক্ত করবেন না আমাকে। তুমি মিথ্যা বলছো, আমি জানি তুমি ম্যারিড না। আকাশ রাগে ফেটে পড়ে, দুই চোখ বন্ধ করে নেয়। আকাশকে এত রেগে যেতে দেখে রাহা আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, কে কল করেছে? আকাশ ফোন স্পিকারে দেয়, তারপর বলে, একটা তার ছেঁড়া মাথা খারাপ পাগল অভদ্র অসভ্য নির্লজ্জ বেহায়া বেশরম ছ্যাঁচড়া মহিলা, যেখানে বারবার কল করে একজন ছেলেকে উত্ত্যক্ত করে। 10টারও বেশি নাম্বার ব্লক করেছে, তারপরও অন্য নাম্বার দিয়ে কল করে। পুরো সিম কোম্পানি বোধহয় বাড়িতে তুলে নিয়ে গেছে। অসভ্য মহিলা একটা। আকাশের মুখ থেকে এমন কথা শুনে ফোনের অপর পাশে থাকা নোভা চুপ হয়ে যায়। আকাশ ওর সম্পর্কে এভাবে বলছে, একটু সময় চুপ থাকলেও আবার বলে, আমি জানি আকাশ, তুমি এসব মন থেকে বলছো না। খেকিয়ে ওঠে আকাশ, মন থেকেই বলছি আমি। প্লিজ আকাশ, এমন বলো না। আর একবারও কল করবে না আমার নাম্বারে। গতকাল রাতে কল রিসিভ করে কথা বললে না কেন? আর সারাদিন একটা বার কল রিসিভ করলে না, উল্টা ব্লক করে দিলে। আর এখন রিসিভ করে এভাবে কথা বলছো। তোমার সাথে কথা বলার জন্য যে আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে আকাশ। গতকাল রাতে আমি কখন আপনার কল রিসিভ করলাম? কেন মনে নেই তোমার? রিসিভ করে তো কথা বললে না, আমি একাই কত কথা বললাম, তুমি উত্তরও দিলে না। তুমি আমার সাথে এমন করছো কেন আকাশ? আমি সত্যি তোমাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। কটার সময় কল করেছিলে সেটা বল। 9টার পর। আকাশ রাহার মুখের দিকে তাকায়, বুঝতে বাকি নেই রাহা রাত থেকে এমন অদ্ভুত আচরণ কেন করছে। পানির মতো সব পরিষ্কার হয়ে যায় আকাশের সামনে। রাহাকে আরেকটু শক্ত করে চেপে ধরে বুকের মাঝে, তারপর রাগে ক্ষোভে ফুঁসে উঠে বলে, ইউ ব্লাডি বিচ, তোকে সামনে বলে এখনই খুন করতাম আমি। তুই কি বলেছিস আমার বউকে? কাল রাত থেকে আমার সাথে কথা বলছে না? তোকে সামনে বলে এখনই জীবন্ত পুঁতে ফেলতাম। তোর জন্য আমার বউটা কষ্ট পাচ্ছে কাল রাত থেকে, একা একা।
তুমি নাটক করছো আমার সাথে, আমি জানি। শয়তান মহিলা, তোর মনে হচ্ছে আমি এখনো নাটক করছি তোর সাথে? চোখের মতো লেগেছিস, পেছনে ছাড়ছিস না। জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছিস কয়েকদিনে। তোর মতো নির্লজ্জ ছ্যাঁচটা মহিলা আমি দুনিয়ার দুটো দেখিনি। তোর মাথায় মস্তিষ্ক বলতে আদৌ কিছু আছে নাকি পুরোটাই গোবরে ঠাসা? মাথায় ঘিরে বলতে কিছুই নেই, তাই না? থাকলেও তার এমন করে একটা ছেলের পেছনে রাখতি না। কতটা বেহায়ার নির্লজ্জ ছ্যাঁচটা হলে একটা মেয়ে একটা ছেলের পেছনে এমন আতা জল খেয়ে লাগতে পারে। তোকে না দেখলে বুঝতেই পারতাম না। তোকে সামনে পেলে এখনই শোলে চড়াতাম। তুমি যা ইচ্ছা বলো, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি মন থেকে বলো না এই কথাগুলো, আমি জানি। তোর নামেই কাল সকালে আমি মামলা করব। আমার বউকে কষ্ট দেওয়ার জন্য তোর নামে কেস করব। একটা ছেলেকে বারবার কল করে হ্যারাস করছিস। তোর সব অপরাধ মিলিয়ে কমপক্ষে 10 বছরের জেল হবে। এমন করছো কেন আকাশ? তোর সাথে আমার কোন জন্মের শত্রুতা? কোন জন্মে আমি তোর পাকা ধারে মই দিয়েছিলাম, যার প্রতিশোধ নেওয়ার জন্য আমার পেছনে 18 মতো লেগেছিস? আমি তোমাকে ভালোবাসি আকাশ।